সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, একটা মানুষ যখন বিপদে পড়ে তখন যদি দেখে যে ভালো কাপড় চোপড় পরে কেউ হেঁটে আসতেছে, তাকে দেখলেও তার উপরেও কিন্তু বিপদে পড়া মানুষটা বর্ষা খুঁজে পায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভালো কাপড় চোপড় পরা মানুষটাই তার দুর্বলতার সুযোগটা নেয়। আমি শুনেছিলাম যে বিশ্বাসের অপর নাম হচ্ছে ইমান, আর ইমানের অপর নাম হচ্ছে মুসলমান। কিন্তু বন্ধুগণ, বিশ্বাস আর ভালোবাসার কেমন বাণিজ্য গোটা পৃথিবীতে চলতেছে, আপনি যদি আজকে জসিম ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝবেন। একটা জীবনের গল্প যদি আপনাকে শুনতে হয়, একটা জীবনের গল্প যদি আপনাকে বুঝতে হয়, তাহলে ধৈর্য ধারণ করে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। একটা গল্পের টার্নিং পয়েন্ট শুরু হয় গল্পের মধ্যখান থেকে। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আরেকটা কথা, গতকালকের আমার অনুষ্ঠান ছিল হচ্ছে সিয়াম ভাইকে নিয়ে। সিয়ামের জীবনের গল্প আমি প্রচার করেছিলাম। তো বলেছিলাম যে গল্পের যদি কোনো আপডেট থেকে থাকে আমি আপনাদেরকে নেক্সট অনুষ্ঠানে জানাবো। তো আজকে যেহেতু নেক্সট অনুষ্ঠান, তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে সিয়াম ভাই আমি যে কথাগুলো বলেছিলাম তার গল্পটা সে সরাসরি তার ওয়াইফকে শুনিয়েছে। তার যে ওয়াইফ আছে তাকে শুনিয়েছিল, এবং তার ওয়াইফ ব্যাপারটা নিয়ে তার বাবা মা সহ তার শ্বশুর শাশুড়ি সবার সাথে আলাপ করেছে। তো সেক্ষেত্রে আমি এই গল্প নিয়ে আর কোনো কিছু বলতে চাই না, কোজ ব্যাপারটা এখন আইনিভাবে সামনের দিকে বিল্ড আপ হবে। সুতরাং এটা নিয়ে আর কোনো কিছু বলা যাবে না। বাট আপনারা এটা শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ সিয়াম ভাই বিপদ থেকে কিছুটা হলেও এখন নিরাপদ, এবং তার ভবিষ্যৎ ইনশাল্লাহ সুন্দর হবে। চলেন আমরা সবাই মিলে আজকে জসিম ভাইয়ের জীবনের বাস্তব গল্প শুনে আসি। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জসিম, আমার বাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে আমার বড় দুইটা বোন। আমার বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে, যথারীতি তারা তাদের শ্বশুরবাড়িতে থাকে। তো পরিবারে আছি আমি, বাবা আর মা। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি 2010 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম, এবং যথারীতি আমি এসএসসি পরীক্ষা দিই। 2010 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসিতে ফেল করি। আমি হচ্ছে 2 সাবজেক্টে ফেল করি, অ্যান্ড ফেল করার পরে বাবা আমাকে নিয়ে ভীষণ বিপাকে পড়ে যায়। বাবা চিন্তা করতেছিল যে আসলে আমার যে বড় দুইটা বোন আছে তারা কিন্তু একজনে ইন্টার পাস করেছে, আরেকজন এসএসসি পাস করেছে। তো আমি তাদের ছোট ভাই হয়ে এসএসসিতে ফেল করেছি। এই ব্যাপারটা নিয়ে বাবা আমার সাথে ভীষণ রাগান্বিত, অ্যান্ড বাবা মাকেও অনেক বেশি বকাবাদ্য করেছে, কি পড়াশোনা করছে, 2টা সাবজেক্টে ফেল করছে। তো এরপরে বাবা আমাকে বলে যে একটা কাজ করতে, আবারও পরীক্ষা দে। তো বাবা আমাকে আবারও পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রিপারেশন নিতে বলে। তো যথারীতি আমি আবারও পরীক্ষা দিই, অ্যান্ড আমি যখন সেকেন্ডবার পরীক্ষা দিই, অ্যান্ড তখনও আমি দুই বিষয়ে পরীক্ষা দিই, কিন্তু এক বিষয়ে ফেল করি। এরপর বাবা ভীষণভাবে রেগে যায়। তারপর থেকে বাবা চিন্তা ভাবনা করতেছে যে আমাকে দিয়ে আর পড়াশোনা করাবে না। বাবা বলতেছে যে আমাকে দিয়ে পড়াশোনা হবে না। তো এখন পরিবার থেকে চিন্তা করতেছিল যে আমাকে দিয়ে কী করাবে। আমি তো আসলে তেমন কোনো কাজও জানি না যে বাংলাদেশে কোনো কিছু করতে পারবো, এরকম কোনো কাজও জানি না। তো একটা পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিল যে বাবা আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। যেহেতু আমার বাবা সৌদি আরবে ছিল, বাবা একজন সৌদি প্রবাসী। তো সেক্ষেত্রে বাবা চিন্তা করতেছে যে সৌদি আরবে গেলে ভালো টাকা পয়সা ইনকাম করা যাবে। তো আমার বাবা তখন ওই সৌদিতে বাবার একটা বন্ধু আছে, তার কাছে আমার পাসপোর্ট আর বাবা টাকা দেয়। অ্যান্ড টাকা দেওয়ার পরে আমি পাসপোর্ট করি, এর মাঝে পাসপোর্ট করি। তো টাকা দেওয়ার পরে ওই লোকটা প্রায় 1 বছরের মতো ঘুরায়। ওই লোকটা আসলে দোষ ছিল না, উনি হচ্ছে যার কাছে টাকা এবং পাসপোর্ট দিয়েছিল একটা অ্যারাবিক লোকের কাছে, ওই অ্যারাবিক লোক টাকাটা মেরে দেয়। ওই অ্যারাবিক লোকের ভিসা দেয় না, ভিসা না দিয়ে টাকাটা খেয়ে ফেলে। তো এটা নিয়ে বাবা আমাকে বলতেছিল যে আমার কপাল খারাপ, আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। বাবা আমাকে নিয়ে তখন প্রচুর পরিমাণ টেনশনে থাকে। তখন একটা পর্যায়ে বাবা আমাকে জিজ্ঞেস করতেছে তুই কী করবি, সবার তো একটা চিন্তা ভাবনা আছে, এখন তোর কি চিন্তা ভাবনা, তুই কী করতে চাস। তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা, যেহেতু বিদেশের জন্য টাকা পয়সা দিলাম, ওইটাও মাইর খেলাম, এসএসসিতে 2বার পরীক্ষা দিলাম, অ্যান্ড 2বারে ফেল করলাম। একটা কাজ করে আমি একটা দোকান দিই। আমাদের এদিকে কিন্তু তখন কোনো মোবাইল দোকান ছিল না। আমার একটা টার্গেট হচ্ছে যে আমি একটা মোবাইল দোকান দিব, অ্যান্ড আমি আবার ওই গান টান শুনতে অনেক পছন্দ করি। তো আমি চিন্তা করলাম একটা মোবাইল দোকান দিলে তো সারাদিন গান টান শোনা যাবে। এরপরে তখন আবার সিডি ক্যাসেট বিক্রি করা হইতো ওই সময়, সিডি ক্যাসেটের অনেক প্রচলন ছিল। তো আমি চিন্তা করলাম যে সিডি ক্যাসেটের দোকান দিব, আর পাশাপাশি তখন মোবাইলের একটা দোকান দিব। মোবাইলের দোকান বলতে ওরকম না, তখন কিন্তু বাংলাদেশে অত ভালো দামি কোনো মোবাইল ফোন টোন ছিল না, নর্মাল কোনো মোবাইল ছিল, 6120, তারপর ওরকম নর্মাল মোবাইলগুলো। তো ওইগুলোর ভিতরে রিংটোন ঢুকাইতাম। আমরা যখন এরকম গান শুনি না, এখন মোবাইলে আমরা গান শুনি না, ওই সময় কিন্তু মোবাইলে গান শোনা যাইতো না, রিংটোন শোনা যাইতো। আমার খুব মনে আছে, একটা রিংটোন 5 টাকা করে আমি এরকম 10টা 5টা এরকম নতুন রিংটোন দিতাম। তো মানুষের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যেরকম গান শোনে, তখন শুনতো রিংটোন।
তো তখন আমি একটা দোকান দিই, দোকানে আমি একটা মানে কম্পিউটার নিয়ে কম্পিউটার আমি রিংটোন দিই মানুষের মোবাইলে, আর রিংটোন দিই। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিডি ক্যাসেট বিক্রি করি, মানে সিডি ক্যাসেট বিক্রি করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা সিডি ক্যাসেট 10 টাকা করে ভাড়া দিই, মানে এক রাতের জন্য 10 টাকা করে ভাড়া। একটা মানুষ নিল, সে এক রাত মুভিটা দেখলো, একটা মুভি বিশেষ করে সিনেমা, মানে সিনেমার সিডি ক্যাসেট, তো এরপর দিন আবার দিয়ে গেল। তো এইভাবে ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। আমার আব্বাও মানে অনেক খুশি। তখন মানে সংসারের সম্পূর্ণ দায়িত্বটা আমি নিয়ে নিই, মানে বাজার সাজার থেকে শুরু করি, বৈদ্যুতিক বিল, কারেন্টের বিল, তারপর হচ্ছে মানে একদম সব কিছুই আনুষঙ্গিক খরচ টরচ সব কিছু আমি করি। তো আমার দোকানের তখন বাবাও অনেক বেশি খুশি, বাবাও মাঝে মাঝে আমার দোকানে বসে। এভাবে যেতে যেতে আপনার যারা গ্রামের মানুষ তারা খুব ভালো করে চিনবেন যে গ্রামে কিন্তু সমিতি হয়, মানে গ্রামে সমিতি হয়, বিভিন্ন রকমের সমিতি হয়, মানে সমিতি থেকে টাকা উঠায় এবং সেই টাকাকে কিস্তি বলে, মানে কিস্তি নেওয়ার জন্য, কিস্তি উঠানোর জন্য মাঝে মাঝে সমিতি থেকে লোক আসা হয়। তো আমাদের এখানে মানে আমি কি করি, একটা মানে কিস্তি উঠাই। একটা কিস্তি উঠাই বলতে কি, আমার দোকানটাকে আমি মানে একটু বড় করব আর একটু বড় করব। তো যিনি দোকানের মালিক, মানে যার জায়গায় সে বলতেছে যে না সেইটার মানে করতে পারবে না, সে আর এটা নিয়ে কিছু করতে পারবে না, যদি কিছু করার তাহলে আমি যেন আমার নিজের টাকা দিয়ে করি। তো আমি চিন্তা করতেছি যে আমার দোকানে অনেক সিডি ক্যাসেট আছে, তারপরে হচ্ছে আবার মানে কম্পিউটার আছে, এগুলো যদি চুরি হয়ে যায়, যার জন্য আমি কী করি, চারপাশে একটা দেওয়াল উঠাই, দেওয়াল উঠে উপর হচ্ছে টিন দিব আর কি। এখন তো সম্পূর্ণ টিনের ঘর আছে। এরপর আমি একটা মানে সমিতি থেকে টাকা উঠাই, টাকা উঠানোর পরে আমি তখন টিন ভেঙে ওইখানে হচ্ছে দিই, মানে দেওয়াল দিয়ে দিই, দেওয়াল উঠাই। তো ওই কিস্তি উঠানোর জন্য একটা মেয়ে হচ্ছে আমার কাছে আসে, আর কিস্তি ওঠানোর জন্য আসে। তো কিস্তি ওঠানোর জন্য আসে, এত সুন্দর করে শাড়ি পরে আসে, এত সাজুগুজু করে আসে, মানে মনে হচ্ছে যেন একেবারে নোয়া, মানে একদম নয়া বধূর মতো। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় থাকি। আমি ভাবছিলাম যে হয়তো মানে কোনো বাড়িতে বেড়াইতে আসছে, মানে একদম সাজুগুজু করে আসছে। আমি তাকে দেখে বলতেছি যে আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? পরে বলে আপনি কিস্তি উঠাইছেন না? আমি বলে হ্যাঁ আমি তো কিস্তি উঠাইছি। বলে এটা কিস্তির প্রথম দাগ, আপনি টাকা দেন, আমি কিস্তির টাকা উঠাইতে আসছি। আমি তখন তার দিকে অপলক দৃষ্টিতে তাকাই থাকি। আমি বলি আপনি কিস্তি উঠাইতে আসছেন? আপনাকে দেখলে তো মনেই হয় না যে আপনি কিস্তি উঠাইতে আসছেন, মানে এত সুন্দর। তো বলে যে না আসলে আমি কিস্তি উঠাইতে আসছি, কিস্তি টাকা দেন। তো আমি থেকে কিস্তি টাকা দিয়ে দিই। অ্যান্ড এরপর থেকে সে যখন প্রতি সপ্তাহে কিস্তি উঠাইতে আসে, মানে আমি মেয়েটার প্রতি মানে এক দেখায় কেন যেন আমি তার প্রেমে পড়ে যাই। তাকে অসম্ভব সুন্দর লাগে, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার সারাটাক্ষণ মেয়েটার কথা মনে পড়ে। অ্যান্ড মনটা খালি আনচান করতে থাকে। তখন আমার কাছে 6120 একটা মোবাইল ছিল, যেটাতে খুবই ছোটো টাইপের একটা ক্যামেরা ছিল, অনেক ছোটো টাইপের ক্যামেরা। আমি ওই ক্যামেরা দিয়ে ওনার একটা ছবি উঠাই, এটা কিন্তু উনি জানে না। অ্যান্ড ছবি ওঠানোর পর আমি তখন বারবার এই ছবিটা দেখি। অ্যান্ড পরের সপ্তাহে যখন উনি আবারও কিস্তি ওঠানোর জন্য আসে, আমি তাকে জিজ্ঞেস করেছি কী নাম আপনার? তো বলে কেন, নাম কেন জিজ্ঞেস করতেছেন? আমি বললাম যে না আপনাকে কিস্তি দিচ্ছি, আপনার নামটা কি আমার জানা দরকার না? যেহেতু আমি আপনাদের একজন গ্রাহক, কাস্টমার, আমি তো আপনাদের সমিতি থেকে টাকা উঠেছি, সো গ্রাহকের সাথে তো ভালো ব্যবহার করতে হয়। তুমি এটা বলতেছে যে তার নাম হচ্ছে আলেয়া। আমাকে বলেছে আমার নাম হচ্ছে আলেয়া। তো আমি বললাম আলেয়া আপনি কী করেন? তো আমাকে বলে যে মানে আমাদের পার্শ্ববর্তী, মানে আমাদের পাশে বলতে আমাদের গ্রাম থেকে একটু দূরে আছে, মানে আমাদের ইউনিয়ন থেকে একটু দূরে একটা ইউনিয়নে উনি হচ্ছে ওখানকার বাসিন্দা, ওইখানকার মানুষ। তো যাই হোক, এরপরে যখন কিস্তি উঠাইতে আসে আমি সবসময় তাকে কিস্তি দিই, বা ওভাবে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক হয় বলতে এটা আমার দিক থেকে, আমার তাকে প্রচুর ভালো লাগে। আমি শুধুমাত্র সুযোগ খুঁজতে থাকি যে কোন সুযোগে তাকে আমার ভালোবাসার কথা বলা যায়। যেতে যেতে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়, আমি তাকে ভালোবাসার কথা বলতে পারি না। মানে ব্যাপারটা হচ্ছে মেয়েটা এরকম যে একটু কেমন যেন একটু উগ্র মেজাজি, মানে আসলেই একটু কর্কট ভাষায় কথা বলে, কিস্তি আছে কিনা, কিস্তি দেন, কিস্তি উঠে সে চলে যায়, মানে একটা মিনিটের জন্য আমার দিকে ফিরেও তাকায় না। তো 3 মাস যখন কেটে গেল তখন আমি চিন্তা করতেছি যে এইভাবে যদি কাটতে থাকে তাহলে একটা সময় 30 বছরও কেটে যাবে, তাকে আমার ভালোবাসার কথা বলা হবে না। তো একদিন আমি ইচ্ছা করি তাকে আমার দোকানের মধ্যে বলি যে আপনি একটু দোকানে বসেন, আপনার সাথে আমার কথা আছে। তো বলে কী কথা? আমি বললাম যে আমার কাছে তো কিস্তির টাকা নাই, আমার একটা বন্ধু টাকা দিয়ে যাবে, টাকা দিলে আমি আপনাকে টাকা দিব, আপনি একটু বসেন। মানে ওনাকে একটু বসাই। বসানোর পর বলতেছে যে ভাইয়া দেখেন আমার তো অনেক জায়গায় কিস্তি উঠাইতে হবে, আপনি আমাকে বেশি দেরি করেন না। আমি বললাম না দেরি করাবো না, ঠিক আছে। তো আমি পাশের দোকান থেকে চা আর বিস্কিট নিয়ে আসি, চা খেতে দিও নেই, মানে চা বলে যে না আমি চা পান করি না। তো বিস্কিট দিলাম, বিস্কিটটা খাচ্ছে। আমি বললাম যে আমি যদি আপনাকে একটা কথা বলি আপনি কি রাগ করবেন? বলে না না রাগ করবো না, ঠিক আছে বলেন। আমি বললাম যে মানে আপনি কি বিয়ে করছেন, আপনার বিয়ে হয়েছে? বলে যে না না বিয়ে হয় নাই। আমি বললাম তো আপনার বিয়ে হয় না, আপনি কারোর সাথে প্রেম করেন? তুমি এটা প্রেমের কথা বলতে সে আরও বেশি লজ্জা পেয়ে যায়। আমাকে বলে না ভাইয়া প্রেম করি না। আমি বলি তো প্রেমও করেন না, বিয়েও করেন না, তো টাকা পয়সা দিয়ে করবেন কি? চাকরি কার জন্য করেন? বলে কেন, চাকরি কি মানুষ প্রেম ভালোবাসা করলেই মানুষ চাকরি করে? আমার বাবা মা আছে না, আমার বাবা মাকে আমাকে চালাতে হয়।
আমি আমার বাবা মায়ের জন্য চাকরি করি। তখন আমি তাকে বলি যে আপনি আপনার বাবা মায়ের জন্য চাকরি করেন, আপনার কোনো ভাই নেই, আপনাদের সংসারে কোনো ভাই নেই। পরে বলতেছেন আমার কোনো ভাই নেই, আমরা টোটাল হচ্ছে 3 বোন। তো 3 বোনের মাঝে আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমি সবার ছোট, আমার এখনো বিয়ে হয় নাই। তাই আমি বলি আপনি কি চাকরি করে কোনো পড়াশোনা করেন? তো বলে যে না, আমি পড়াশোনা করি না, আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এরপর থেকে আর পড়ি না। আমি বলি এসএসসি পাস করছিলেন? বলে হ্যাঁ, আমি এসএসসি পাস করছি। আমি তখন মনে মনে চিন্তা করি যে আল্লাহ তো আমার থেকে অনেক ভালো, মানে আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট, অনেক সিনিয়র। এরপর একটা পর্যায়ে তার সাথে ওরকম কথা বলতে বলতে আমি তখন তারে একটু মুখ ফুসকে থেকে বলেই ফেলি যে আপনাকে যদি আমাদের এলাকার কেউ প্রেম বা ভালোবাসার প্রস্তাব করে, আপনি কি প্রেম ভালোবাসা করবেন? তখন মেয়েটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, আমাকে বলতেছে যে এটা কেমন কথা বলতেছেন? আমি বললাম না, আমার একটা বন্ধু আপনাকে খুব পছন্দ করে, তো এখন আমাকে বলতেছে যে আপনার সাথে রিলেশন করবে, এখন আপনি যদি রাজি হন তাহলে আমি তাকে বলবো। তো আমাকে বলতেছিল যে আপনার বন্ধুকে, আমি তো ওনাকে চিনি না, কখনো দেখি নাই। আমি বললাম যে আপনি ওকে দেখেন না, আপনাকে চিনেন না, কিন্তু ও আপনাকে অনেক ভালো করেই চিনে, ও আমাদের এলাকার মানুষ। তো বলে ঠিক আছে, আগে তাকে একটু দেখান, তারপরে না হয় প্রেম করা যাবে। তো আমি তখন বলি যে ঠিক আছে, তাহলে আপনি সামনের সপ্তাহে যখন কিস্তি উঠাতে আসবেন তখন আমি তাকে নিয়ে আসবো। তো কথা বলার পর তখন মেয়েটাকে একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু কৌশল খাটিয়ে আমি তাকে বুঝাই যে অন্য কোথাও থেকে টাকা এনে দিয়েছে, তাকে কিস্তি দিয়ে দিই, সে চলে যায়। অ্যান্ড এর পরের সপ্তাহে যখন সে আবারও কিস্তি উঠাতে আসে তখন আমি তাকে বলি যে শোনেন, আমি আজকে কিন্তু আমার বন্ধুকে আপনাকে দেখাবো। তো বলে যে আমার বন্ধুকে যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনি তার সাথে প্রেম করবেন। তো বলে আচ্ছা ঠিক আছে, প্রেম করবো, কিন্তু আগে তো আপনার বন্ধুকে দেখতে হবে। তখন আমি কী করি, আমার একটা ছবি আমি একটা খামের ভিতর ভরে তাকে দিই এবং বলি যে ছবিটা এখানে খোলা যাবে না, আপনি ঘরে গিয়ে ঠান্ডাভাবে ধীরস্থিতে বসে আপনি ছবিটা দেখবেন, যদি পছন্দ হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি আমার বন্ধুর সাথে আপনাকে কন্ট্যাক্ট করাই দিব। তো মেয়েটা আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এরপরে মেয়েটা চলে যায়। অ্যান্ড আমি কী করি, ওইখানে আমার একটা মোবাইল ফোন আছে, আমি কিন্তু মোবাইল চালাইতাম, ওই নিচে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখি। তো মোবাইল নাম্বারটা দিয়ে রাখার পর আমি জানি তার কাছেও একটা মোবাইল ফোন আছে, তো মোবাইল নাম্বারটা দিয়ে আমি তখন ছবিটা দিই। অ্যান্ড ও যখন মনে হয় ছবিটা খুলে রাত তখন আনুমানিক প্রায় 10:30 মতো বাজে আমাকে কল দেয়। আমাকে যখন একটা আননোন নাম্বার থেকে কল দেয় তখন আমি নিশ্চিত যে এই মেয়েটা আমাকে কল দিয়েছিল। আমি তখন কলটা রিসিভ করার পরে বলতেছে আপনি তো অনেক বড় একটা ফাজিল। আমি বললাম কেন, ফাজিল হতে যাবো কেন? আমাকে বলতেছে যে আপনি নিজে বললেই তো পারেন যে আপনি আমাকে পছন্দ করেন, এত ছবি দেওয়ার কী দরকার ছিল? আমি বললাম না, ছবি দিলাম যে আপনাকে ভালো লাগে, এখন আমি তো সরাসরি বলতে পারি না, সাহস পাচ্ছিলাম না এই জন্য। তো বলে দেখেন, আমি আসলে ওখানে কিস্তি ওঠানোর জন্য যাই, প্রেম করার জন্য চাই না। আর প্লিজ আজকের পর থেকে দয়া করে যদি আর কখনো যদি আপনি আমাকে এরকম ভাবে আমাকে হেনস্থ করেন তাহলে কিন্তু আমি আর আপনার এরিয়াতে কিস্তি ওঠাতে যাবো না, আমি কোনো পুরুষকে পাঠাবো। কথাটা বলার পর মেয়েটা যখন এই কথা বলে আমার তখন কলিজার মধ্যে একরকম আগুন ধরে যায়। আমি তখন বলি ধুর শালা, এটা কী করলাম? আমি বলি না, আমি আপনাকে কিছু করবো না, প্লিজ আপনি কিস্তি উঠাইতে আইসেন। কারণ আমার কথা হচ্ছে যে অন্তত ভালো না বাসক, আমি তো প্রতি সপ্তাহে একবার হলেও তার চেহারাটা দেখতে পারবো। এটা বলার পর আমি তখন লাইনটা কেটে দিই। অ্যান্ড এরপর যখন মেয়েটা কিস্তি ওঠানোর জন্য আসে তখন সে আমার দোকানের ভিতরে ঢুকে না, বাইরে দাঁড়া থাকে। ওইখান থেকে আমি থেকে কিস্তি দিই, সে চলে যায়। এভাবে আরও মাসখানেক কেটে যায়। তো মাসখানেক কেটে যাওয়ার পরে আমি তখন দিন যত যাচ্ছে এই মেয়েটার প্রতি আমার দুর্বলতা ততই বাড়তেছে, সময় যত গড়াচ্ছে তার প্রতি আমার ভালোবাসা ততই বাড়তেছে। আমার কেন জানি মনে হয় আমি সব কিছুর বিনিময়ে এই মেয়েটাকে চাই, আমার যত যাই হোক আমি তার সাথে রিলেশন করব। ও যখন আমার দোকানের সামনে কিস্তি ওঠানোর জন্য আসে আমি অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকায় থাকি, একেবারে মাসুম বাচ্চার মতো তার মুখের দিকে তাকায়, যদি একটু দয়া লাগে, একটু মায়া লাগে। কিন্তু না, ও আমার মুখের দিকেও তাকায় না, কিস্তি টাকা উঠেন, কিস্তি নিয়ে এসে চলে যায়। এভাবে দিনগুলো পার হচ্ছে। আমার একটা বন্ধু আছে আমাদের এলাকাতে, যার নাম হচ্ছে মেহেদি। আমি মেহেদিকে ব্যাপারগুলো বলি, মেহেদিকে আমি একটা সময় জানাই। জানার পরে মেহেদি আমাকে বলতেছে যে কেন, কী হয়েছে, তুই প্রেম কর। আমি বললাম বেটা আমি এরকম করছিলাম, এখন মেয়ে তো রাজি হয় না। তো মেহেদি আমাকে বলে যে কেন রাজি হবে না, তোর এত বড় একটা দোকান আছে আর তো টাকা পয়সা কামাই, মেয়ে তো সামান্য কিস্তি উঠানে একটা মেয়ে, এত দেমাক দেখানোর কী আছে? আমি তখন বললাম যে তুমি এটা দেখছোস না? পরে বলে তা তো দেখছি, পুরো নাগিনের মতো চেহারা। আমি বললাম নাগিনের মতো চেহারা দেখেই তো এত অহংকার দেখাইতেছে, এখন কী করবো তুই আমাকে বল। আমার বন্ধু আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা আইডিয়া বের করে তোকে বলবো। এর পরের দিনও আমাকে বলতেছে যে আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছিল, কালকে রাত্রে সারা রাত আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি। সবশেষ আমার কাছে মনে হলো যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, এটা দিয়ে তুই যদি সামনের দিকে অগ্রসর হস তাহলে তুমি এটাকে পেয়ে যাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে রাস্তাটা বলে দিই যে কোন রাস্তায় এগোইতে হবে। তখন সে আমাকে বলতেছে তুই তার সাথে রং নাম্বারে প্রেম কর। আমি বললাম যে ব্যাপারটা কেমন হয়ে গেল না? ও আমাকে বলে তুই রং নাম্বারে প্রেম কর, একটা নতুন সিম নিয়ে তুমি এটার সাথে প্রেম কর, যে তুমি এটার ফোন নাম্বার তোর কাছে আছে, তাহলে তুমি এটার সাথে প্রেম কর ফোন নাম্বারে। রং নাম্বারে যখন প্রেম করবে তখন তুই তার পরিচয় দিস না, রং নাম্বারে প্রেম কর। আর মেয়েরা যদি কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলে তাহলে কিন্তু আর মেয়েটা তোকে ভুলতে পারবে না। তোর সাথে যদি তার একবার প্রেম ভালোবাসা হয়ে যায়, এরপর থেকে তুই তার সামনে যাবি, তার সামনে গিয়ে ফেস হবি, প্রবলেম কি? অ্যান্ড তখন দেখবি সে আর কিছু মনে করবে না। তো আমি আমার বন্ধুকে বলি যে তো আইডিয়া তো মোটামুটি খারাপ না, আর আমি যেভাবে চেষ্টা করতেছি এভাবে যেহেতু হচ্ছে না, তো মেহেদি যেভাবে বললাম আমি ওভাবে ট্রাই করি। এর পরের দিন আমি কী করি, একটা সিম কার্ড নিয়ে আসি। ওই সময় একটা সিম কার্ডের দাম ছিল অনেক টাকা, প্রায় 1500 থেকে 1600 টাকা ছিল একটা সিম কার্ডের দাম।
আমি সিম কার্ড কিনি, অ্যান্ড সিম কার্ড কেনার পরে আমি তখন তাকে আবারও কল দিই, মানে এর 2 দিন পরে একদিন হচ্ছে রাত আমি তাকে গভীর রাতে কল দিই। কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করে। আর আমার বন্ধু তখন আমাকে বলে যে তুই মুখের মধ্যে একটা কাপড় বাঁধ, মানে মুখের মধ্যে একটা কাপড় বেঁধে কথা বলতে হলে তোর কণ্ঠটা আর ক্লিয়ার বোঝা যাবে না। এরপর আমি কী করি, মুখের মধ্যে একটা কাপড় বাঁধি, মানে একটা পাতলা কাপড় মুখের মধ্যে বেঁধে আমি তখন তাকে কল দিই। কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করে। আমি খুব কৌশলে জিজ্ঞেস করি এখানে কি হচ্ছে নাদিয়া আছে? পরে বলে যে কোন নাদিয়া? আমি বললাম যে আমার 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 হচ্ছে ক্লাসমেট নাদিয়া। পরে বলতেছে না তো, নাদিয়া তো নাই। আমি বললাম কী বলেন? নাদিয়ার ভাই আমাকে নাম্বারটা দিল, নাদিয়াকে নাদিয়ার নাম্বার না? বলে যে না না, এখানে ভাইয়া নাদিয়া নামের কেউ নাই। এরপরে বলতেছে যে, আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। এরপর সে লাইনটা কেটে দেয়। অ্যান্ড কেটে দেওয়ার পরে আমি আর তাকে রাতের বেলায় কল দিই না। অ্যান্ড পরের দিন সকালবেলা যখন আবারও কল দিই, সে কলটা রিসিভ করে। রিসিভ করার পর আমি বললাম যে কালকে রাত্রে আপনাকে কল দিয়েছিলাম, বাট মানে আপনি তো নাদিয়া না? পরে বলে যে হ্যাঁ আমি তো বললাম আমি নাদিয়া না। তো আমি বলতেছিলাম যে দেখেন না, আমি আপনাকে কল দিচ্ছি একটা কথা বলার জন্য, যদি কিছু না মনে করেন। তো বলে না না ঠিক আছে ভাই, কিছু মনে করবে না, বলেন। ও কিন্তু আর ধরতে পারে না। আমি তাকে বলি যে আমি যখন আপনার সাথে ফোনটা কেটে ঘুমাইছিলাম, আমি রাতের বেলায় না আপনাকে স্বপ্ন দেখছিলাম। তখন মেয়েটা বলতেছে আপনি কি আমাকে কখনো দেখেছিলেন? আমি বলি না দেখি নাই, কিন্তু আপনাকে স্বপ্ন দেখেছি, আপনার স্বপ্নের মধ্যে আমি দেখলাম যে আপনি অনেক বেশি সুন্দর। তো মেয়েটা আমাকে বলতেছে আপনি স্বপ্নে ভুল দেখেছেন, আমি আসলে মানে বাস্তবে অনেক কালো। আমি বলি না না, আমি স্বপ্নে দেখেছিলাম যে আপনার স্বপ্নে অনেক বেশি সুন্দর, আপনি মিথ্যে বলেন না, সত্যি আপনি সুন্দর না। তো আমাকে বলতেছে আপনি পাইচারি কেন করতেছেন, ফাইজলেমি কেন করতেছেন? এটা বলেও লাইনটা কেটে দেয়। আমি জানি যে ও বরাবরের মতো একটু উগ্র মেজাজ, একটু রাগান্বিত। তো এরপরে দুপুরবেলা আমি তাকে আবারও কল দিই, বাট সে আমার কোনো কল রিসিভ করে না। বিকালে কল দিই, তাও আমার কল রিসিভ করে না। অ্যান্ড যখন রাতে কল দিই, দেন সে আমার কলটা আবার রিসিভ করে। অ্যান্ড রিসিভ করে আমাকে প্রচুর পরিমাণ গালাগালি করে। অ্যান্ড আমি তখন নীরবে তার গালাগালিগুলো সহ্য করি। একটা পর্যায়ে আমি তাকে বলি যে আপনি যতই গালি দেন, যতই বকা দেন, আমি কিন্তু আপনাকে পছন্দ করি, আর আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি। তখন মেয়েটা অট্টহাসি দিয়ে বলেছি এটা কেমন প্রেমিক মানুষ যে আপনি আমাকে দেখলেন না, জানলেন না, শুনলেন না, ভালোবেসে ফেলছেন। আমি বলি আমি জানি না, আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছিলাম যে আপনি অনেক বেশি সুন্দর, আর আপনার সাথে কথা বলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। তুমি এটা আমাকে বলতেছে যে এই প্রথম আমি কোনো ছেলের সাথে কথা বলতেছি যে কিনা আমার সাথে একদিন রং নাম্বারে কথা বলে আমার প্রেমে পড়ে গেছে। এরপর থেকে আমি তাকে বলি যে সত্যি আপনাকে আমার অনেক ভালো লাগে। তারপর থেকে আমি তাকে কন্টিনিউ কল দিতে থাকি। একদিন সে বিরক্ত হয়, একদিন হয় না, একদিন ভালো হয়, একদিন খারাপ হয়, এভাবেই সে আমার সাথে ফোনে কথা বলে। অ্যান্ড মাঝে মাঝে সে আমার মানে প্রতি সপ্তাহে আমার দোকানে কিস্তি উঠানোর জন্য আসে। তো কিস্তি উঠানোর জন্য যখন আসে আমি তখনও তাকে দেখি, বাট আমি তাকে বুঝতে দিই না যে আমি সেই ছেলেটা। অ্যান্ড এখন থেকে যখন সে কিস্তি উঠানোর জন্য আসে, আমি তার সাথে ওভাবে কথা বলি না। মানে কিস্তিতে আসছে, আমি অন্য কোনো ছেলেকে দিয়ে দোকানের সামনে টাকা পাঠিয়ে দিই, অন্য কোনো ছেলেকে দিয়ে দিই, ও তখন চলে যায়। এভাবে কাটতে কাটতে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 6-7 মাস কাটার পর তখন তার প্রতি আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে যায়। অ্যান্ড এর মাঝে কিন্তু আমাদের গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি আসলে খুব ক্লিয়ার বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসি বলেছিলাম নাকি সে আমাকে বলেছিল। রাত জেগে ফোনে কথা বলতে বলতে দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। ওই সময় মোবাইলের প্রচলনটা খুব বেশি না থাকলেও মানে আমি যখন তার সাথে রাত জেগে কথা বলতাম আমাদের মাঠে, মানে আমাদের একদম আমি ওর সাথে যখন কথা বলতাম একেবারে নীরব জায়গায় চলে যেতাম যেখানে কোনো রকম নয়েজ পাওয়া যায় না। আমাদের মানে ফসলি জমি আছে, গ্রামের মানুষ ছিলাম আমি, তো ফসলি জমির একেবারে মানে মধ্যখানে গিয়ে ওইখানে গিয়ে আমি তারে কল দিতাম এবং তার সাথে কথা বলতাম। এত ভালো লাগতো তার সাথে কথা বলতে। আমার কাছে মনে হতো যে এই মানুষটার সাথে কথা বলতে বলতে আমি 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 যদি মরেও যে আমার মনে কোনো দুঃখ থাকবে না। অ্যান্ড আমি তার সাথে 9টা-10টা থেকে কথা বলতে শুরু করি, আমি তার সাথে ফজর পর্যন্ত কথা বলি। অ্যান্ড দোকানে গিয়ে আমি তখন সারাদিন ঘুমাই, অন্য কারে দিয়ে দোকান চালাই। যথারীতি দোকানের পিছনে আমি একটা ছোট্ট রুম বানাই ফেলছি, ওই রুমে আমি শুধু ঘুমাই। তো এইভাবে কাটতে কাটতে আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে আমি না হয় দিনের বেলায় ঘুমাই, কিন্তু দিনের বেলায় তো এই মেয়েটা কিস্তি ওঠানোর জন্য আসে। অ্যান্ড একদিন রাতে আমি যখন তার সাথে মানে রাত জেগে ফোনে কথা বলেছিলাম, অ্যান্ড পরের দিন সে আমার দোকানে কিস্তি উঠাইতে আসছে। যখন আমার দোকানে কিস্তি উঠাইতে আসছে আমি দেখতেছি সেই যেন ঢুলে পড়ে যাচ্ছে, মানে এত ঘুমায়। আমি বললাম কী ব্যাপার, আপনি ঘুমান নাই? পরে বলতেছে যে না ভাইয়া আমার একটু প্রবলেম, তো মানে পারে যে মাথার ঢুলে পড়ে যাবে। তো আমার তখন তার জন্য খুব মায়া লাগে, খুবই মায়া লাগে। আমি চিন্তা করে মানুষটা এত কষ্ট করতেছে আমার সাথে রাত জেগে ফোনে কথা বলে, এরপরে আবার কিস্তি উঠায়, টাকা উঠায়, সেই টাকা দিয়ে সংসার চালায়। আমি বুঝে গেছি যে নিতান্ত মেয়েটা অনেক ভালো মনের মানুষ। আমি যদি তাকে সব কিছু সত্য কথা বলে ফেলি, আমি যদি তাকে বলি যে আমি তাকে ভালোবাসি, এবং আমি যদি বলি যে আমি এই দোকানদার, তাহলে হয়তো সে আমাকে রিফিউজ করবে না। আচ্ছা, এরই মাঝে আরেকটা ব্যাপার বলে রাখি, তার মাঝে কিন্তু সে আমাকে বেশ কয়েকবার বলেছিল আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমার বাড়ি হচ্ছে চিটগং। আমি বলছিলাম যে আমার বাড়ি চিটং, অ্যান্ড আমি অনেক বড় লোকের ছেলে, এগুলো বলছিলাম যে আমি অনেক বড় লোকের ছেলে, আমি চিটং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। মানে যা বলেছিলাম একেবারে সবই মিথ্যে, যে চিটং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি অনেক বড় লোক, মানে ওরকম করে তার সামনে আমি প্রেজেন্ট হয়েছি। তো সে আমাকে বলে যে মানে নোয়াখালীতে আসেন, আসলে আমি আপনাকে মানে তোমাকে দেখবো, মানে ফোনের মাধ্যমে আমাদের সম্পর্কটা কিন্তু তুমিই থাকে।
তো বলে যে নোয়াখালীতে আসো, আমি তোমাকে দেখবো, বা খুব রিকোয়েস্ট করে। আবার বলে যে তুমি যদি বলো তাহলে আমি চিটংয়ে যেতে পারি, অ্যান্ড প্রয়োজন আমি চিটংয়ে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। ও মানে আমার প্রতি অনেক দুর্বল হয়ে যায়। মানে আমি তখন একেবারে 100% কনফার্ম হয়ে যাই, আমি যদি তাকে সব কিছু ট্রুলি বলে দিই তাহলে সে আমাকে রিফিউজ করবে না, কখনোই করবে না। এর কয়েকদিন পরে আমি তাকে বলি যে আলিয়া একটা কাজ করি, আমি তোমার সাথে একটু দেখা করি। এটা বলার পর ও বলে আমি আজকে এতটা মাস ধরে তোমাকে দেখা করার জন্য রিকোয়েস্ট করতেছি, অথচ তুমি আসতেছো না, আর আজকে তুমি নিজেই বলতেছো যে তুমি আমার সাথে দেখা করবা। তা আমি তখন সে আমাকে বলে যে সত্যি আমার অনেক খুশি লাগতেছে, আমি বিশ্বাস করতে পারতেছি না, মানে আমি নিজেকে নিজে বিশ্বাস করাইতে পারতেছি না যে তুমি আমার সাথে দেখা করতে আসবা। আমি তারে বলি যে কেন, তোমাকে ভালোবাসি, তোমার সাথে দেখা করবো না? এরপর বলো আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় দেখা করবা বলো। আমি বললাম ওকে ফাইন, তুমি আমাকে বলে দাও যে কোথায় তুমি দেখা করবা। তো আমাকে বলে যে আমাদের এলাকাতে, মানে ও বলে যে নোয়াখালীতে আমাকে একটা জায়গার ঠিকানা বলে, যে অমুক জায়গায় আসো। আমি কিন্তু ওই জায়গাটা চিনি। তো চিনার পরে আমি তখন ওইখানে তার সাথে দেখা করার জন্য চাই। আমি যখন তার সাথে দেখা করার জন্য চাই তখন আমার বুকের ভিতরটা ধূপ ধূপ করে কাঁপতেছে। আমি তখন প্রচণ্ড রকম ভয় পাইতেছি। আমি চিন্তা করতেছি আল্লাহ জানে, না জানে কী হয়। আমি সাথে আমার বন্ধু মেহেদিকে নিয়ে যাই আর মনে মনে আল্লাহরে ডাকতে থাকি যে আল্লাহ প্লিজ এমন কিছু যাতে না হয়। মানে আমি জাস্ট একটা ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাকে বকাবাধ্য করুক, গালাগালি করুক, বা যত যাই হোক করুক, কিন্তু কোনোভাবে যাতে যাতে ও কোনোভাবে অন্যরকম কিছু করে না ফেলে। মানে হয় না যে ও যদি সিক্রেট বেশি করে ফেলে তাহলে হয়তো মানুষ জড়ে যাবে, যেহেতু এটা একটা পাবলিক প্লেস ছিল। আমি তখন প্রচণ্ড ভয় পাই, অ্যান্ড ভয়ে আমি তখন তার সামনে যাই। 1 পা 2 পা করে যখন তার কাছে যাচ্ছিলাম আমি দেখলাম যে সে আমাকে যে লোকেশন বলেছিল সেম লোকেশনে ও বসে আছে। আমার বুকের ভিতর তখন ধূপ ধূপ করে বুকটা কাঁপতেছিল। আমি একটু করে যখন তার পিছনে যাচ্ছিলাম আমার মন চাচ্ছিল যে আমি তাকে ছুঁয়ে দিই। তখন আবার চিন্তা করতেছি যে না, মানে কী করবো, মানে আমি একবার এদিকে যাচ্ছি আর এর মাঝে কিন্তু সে আমাকে কন্টিনিউ কল দিয়ে যাচ্ছে, একেবারে র্যান্ডমলি কল দিয়ে যাচ্ছে। আমি কিন্তু তার কল কোনো রিসিভ করতেছি না। তো আমি তার সাথে SMS বলতেছি আমি আসতেছি, অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, অনেক কিছু করার পর তখন আমি আমার বন্ধু মেহেদিকে বলতেছি মেহেদি একটা কাজ কর, তুই যা। আমি বললাম যে তুই যা বল যে তুই হচ্ছিস, তুই যা, এরকম করে বলি। আচ্ছা আমি কিন্তু এখানে ওকে কিন্তু আমি আমার ছদ্মনাম বলি যে সুজন। আমি বলি যে মেয়েদিকে বলি যে তুই যা বল যে তুই সুজন। তো মেয়েদি আমাকে বলতেছে না বন্ধু আমি যাইতে পারবো না, আমার খুব ভয় লাগতেছে। প্রায় ওখানে 1 ঘন্টার মতো আমি ওভাবে ঘোরাফেরা করতে থাকি। অ্যান্ড 1 ঘন্টা পর ও তখন একটা সময় খুব রেগে গিয়ে আমাকে বলে যে তুমি আমাকে শুধু আমার কাজ বাদ দিয়ে আমাকে এখানে এনে বসায় রাখছো। আমি তোমাকে ভালো মনে করছিলাম, আসলে তুমি কোনো ভালো ছেলে না। আজকের পর থেকে আমি কখনো তোমার সাথে কথা বলবো না, তুমি প্লিজ আমাকে আর কখনো কল দিবে না, এটা বলো লাইনটা কেটে দেয়। লাইনটা যখন আমি তখন তার কল দিই আর কল রিসিভ করে না। তো পার্ক থেকে যখন বেরিয়ে যাচ্ছিল আমি তখন দৌড়ে পার্কের গেটে যাই। গেটে যাওয়ার পর আমি তখন নিচের দিকে মাথা দিয়ে দাঁড়ায় থাকার পরে আমি তখন বলি যে ও নাম ধরে ডাক দিই, যে বলি যে আলেয়া দাঁড়াও। তো ও দাঁড়ায় বলতেছে যে আমাকে দেখে বলতেছে কী ব্যাপার আপনি এখানে? বললাম যে আসছিলাম একটা দরকারে, এখন আমার একটু হেল্প লাগবে। পরে বলতেছে যে আপনি আমাকে তুমি করে বলতেছেন কেন? তখন আমি বলি আচ্ছা ঠিক আছে ওকে, আপনার আমার একটা হেল্প লাগবে। তো আমাকে জিজ্ঞেস করতেছে কী হেল্প? আমি বললাম যে আমি একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, এখন আমাকে একটু আপনি হেল্প করবেন, প্লিজ আমাকে একটু হেল্প করেন। বলে যে আপনি এখানে হঠাৎ করে কী মনে হয়, আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম একটু এদিকে আসেন। তো আমাকে পার্কের ভিতরে ঢুকানোর পর আমি বললাম যে এখানে বসে বলতেছে আমি বুঝতে পারতেছি না যে কী হয়েছে, কি। পর আমি বললাম যে শোনেন আপনি আমাকে একটা ভালো বুদ্ধি দিবেন, আমি এখন কী করতে পারি। তো বলে কী বুদ্ধি? আমি বললাম যে আমি একটা মেয়ের সাথে আজকে প্রায় 6 থেকে 7 মাস ধরে প্রেম করতেছে রং নাম্বারে। তো মেয়েটা আমাকে চিনে, আমিও মেয়েটাকে চিনি। তো আমি রং নাম্বারে প্রেম করি অন্য একটা পরিচয় দিয়ে। এখন আমি মেয়েটার সামনে যাইতে সাহস পাচ্ছি না। মেয়েটা এই পার্কে আসছে আমার সাথে দেখা করার জন্য। 1 ঘন্টা ধরে আমাকে কল দিতেছে, আমি তার সামনে যাচ্ছি না। অ্যান্ড 1 ঘন্টা পর মেয়েটা বিরক্ত হয়ে যখন চলে যাচ্ছে, আমি এখন কী করবো আমাকে বলেন তো? আমি বললাম যে মেয়েটা চলে যাচ্ছে, আমি দেখতেছি যে চলে যাচ্ছে, আমি এখন কী করতে পারি আমাকে বলেন তো? তখন আমার মুখের দিকে তাকায় বলতেছে আপনি যে মেয়েটার সাথে প্রেম করতেছেন তার নাম কি আলেয়া? আমি তখন নিচের দিকে তাকায় থেকে বলি যে হ্যাঁ। তো বলে আপনি কি তাকে বলেছিলেন যে আপনার নাম সুজন? আমি বলি হ্যাঁ আমি তাকে বলেছিলাম তার নাম সুজন। এটা বলার পর তখন ও কী করে দাঁড়ায় যায়, অ্যান্ড দাঁড়াইয়া যত জোরে পারে খুব কষে আমার ঘালেও একটা চর মারে। আমার গালে যখন চর মারে তখন আমার এত পরিমাণ কষ্ট হয়। আমার বন্ধু তখন দৌড়ে আসার পর আমি আমার বন্ধুকে বলি যে সাইডে যা, কোনো রকম কিছু বলিস না। আমি আমার বন্ধুকে সরাই দিই। তখনও অজস্র কান্না করে, প্রচুর কান্না করতে ওখানে বসে যায়। আমি তখন তার পাশে বসে আমি বলতেছি যে দেখো
আমি জানি যে আমি অন্যায় করেছি, কিন্তু আমি কি করব, আমি তো তোমাকে ভালোবাসি। তো আমাকে বলতেছে এটা ভালোবাসা, এটা কখনো ভালোবাসা হতে পারে না। আমি বললাম প্লিজ তুমি আমাকে নিরাশ করো না, আমি তোমাকে সরাসরিও ভালোবাসি বলেছিলাম, কিন্তু তুমি সরাসরি রাজি হও নাই। তুমি যখন সরাসরি রাজি হও নাই, তারপর আমি এই রাস্তাটা বেছে নিয়েছি, কারণ আমার কাছে তো দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না, বিকজ আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে বলতেছিল যে আপনি কাজটা একেবারেই ঠিক করেন নাই। ওর মুখে যখন আপনি শুনলাম, আমি বললাম যে আপনি না করে তুমি করে বলা যায় না? তো বলে যে এটা কি করছো তুমি, কি করছো তুমি, এটা বলে ও তখন আমাকে ওই পার্কের চেয়ারের মধ্যে আমাকে জড়ায় ধরে। আমি যখন জড়াই ধরে আমার কলিজাটা তখন একেবারে শীতল হয়ে যায়। আমি তখন আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত সুখ আমার বুকের কাছে চলে আসছে। আমি তখন তাকে বুকে জড়াই ধরি, ধরার পর আমি বলি যে আমার ভুল হয়ে গেছে, প্লিজ তোমাকে মাফ করে দাও। এটা বলে আমার হাতটা যখন তার পায়ের কাছে নিয়ে যাই, তখনও আমাকে বলে মানে অন্যায় যা করছো আরও করবা, পায়ে কেন ধরতেছো? আমি বললাম যে আমি কখনো আমি কী করবো? ও বলে যে আমিও খুব টেনশনে ছিলাম যে চিটংয়ের একটা ছেলের সাথে প্রেম করবো, চিটংয়ের একটা ছেলেকে ভালোবাসছে, এখন ওই ছেলেকে আমাকে বিয়ে করবে, ঘর চিনি না, বাড়ি চিনি না, কোথাকার কোন ছেলে। তো এখন একটু ভালো লাগতেছে যে অন্তত ছেলেটাকে আমি চিনি, যাকে আমি ভালোবাসছি। পর আমি বলতেছি যে তুমি এত দুষ্ট, আমাকে আগে কেন বলো নাই? আমি যে আগে তোমাকে প্রস্তাব করেছিলাম তখন তুমি কেন রাজি হও নাই? আমাকে বলে যে তখন কেন রাজি হই নাই জানি না, বাট এখন তো রাজি হইলাম। যাই হোক, এরপরে তার সাথে আমার একটা মধুর প্রেমের সম্পর্ক হয়। অ্যান্ড প্রতিদিন আমি তার সাথে ফোনে কথা বলি, যেখানেই যাই সেখানে আমার ফোনটা কানে থাকে। অ্যান্ড এরপর থেকে আমি তার পারিবারিকভাবে প্রচুর তাকে হেল্প করি। যেমন তার বাবা মা থেকে শুরু করে পরিবারে কেউ অসুস্থ হলে, পরিবারে কোনো প্রবলেম হলে আমি সবসময় তাকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে হেল্প করি। ও আমার কাছ থেকে হেল্প নেয়। আমি যদি তার পরিবারে কোনো সমস্যা, আমাকে বলে যে আমার পরিবারে এই সমস্যা, আমার কিছু টাকা লাগবে, তো আমি তাকে টাকা দিই। তো টাকা দিয়ে তারপর ভালোবাসা দিয়ে সব দিক থেকে আমি তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করি। অ্যান্ড একটা পর্যায়ে আমি তাকে বলি যে তুমি এই চাকরিটা ছেড়ে দাও, এই যে কিস্তি উঠানো চাকরিটা ছেড়ে দাও। ও আমাকে বলে যে কেন? আমি বলি না, তোমাকে মানুষ দেখে রাস্তার ভিতর, আমার খুব খারাপ লাগে। আমাকে বলে যে কেন খারাপ লাগার কী আছে, এটা তোমার চাকরি না, এটা আমার তুমি দোকানদারি করতেছো, এটা কি তোমার প্রফেশন না? এটা তোমার প্রফেশন। আমি তখন তারে বলি যে তোমার পরিবার চালানোর জন্য যে টাকা লাগে সে টাকা তো আমি তোমাকে দিচ্ছি, তাই না? তাহলে তো টেনশন করা কী আছে, তুমি চাকরিটা ছেড়ে দাও। তখনও আমাকে বলতেছে যে চাকরি ছেড়ে দিলে তুমি আমাকে টাকা দিবে, আমি তোমার কাছ থেকে কোন হিসাবে টাকা নিব? আমি বলি এখন কোন হিসাবে নিচ্ছ? এরই মাঝে কিন্তু প্রায় আমাদের রিলেশনটা প্রায় 1 বছরের মতো গড়া হয়ে গেছে। তো 1 বছরও আমার কাছ থেকে আমি ওকে 1 বছর প্রতি মাসে প্রায় 3000, 4000, 5000 ওরকম করে তাকে আমি টাকা দিয়ে আসতেছি। তো আমি তার বললাম যে তুমি এখন কোন হিসেবে আমার কাছ থেকে টাকা নিচ্ছ? তো বলে এখন তো ভালোবাসি এই জন্য টাকা নিচ্ছি। আমি বলি কেন? তুমি যদি চাকরি ছেড়ে দাও তখন কি আর আমাকে ভালোবাসবা না? তখন কি ভালোবাসার সম্পর্ক থাকবে না? তো আমাকে বলতেছে যে তুমি কি করতে চাও? আমি বললাম যে আমি চাই তুমি চাকরিটা ছেড়ে দিয়ে তুমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে যাও, একটা লক্ষ্মী সুন্দর বউ হয়ে যাও। তো আমাকে বলতেছে যে বউ হবো? আমি বলি হ্যাঁ। তো বলে কার বউ হবো? আমি বলি কেন, আমার বউ হবো, আমি তো তোমাকে অন্য কারো বউ হতেই দিব না। তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমাকে বলে যে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। কেন? আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি, আর এত পুরো সিনেমা স্টাইলে তোমার সাথে রিলেশন করছি। এরকম প্রেম ভালোবাসা পৃথিবীর কোনো ছেলে কোনো মেয়ের সাথে করে না। ও আমাকে বলে সত্যি? আমি এই কথাগুলো সিনেমাতে শুনেছিলাম যে এইভাবে প্রেম হয়, কিন্তু তোমার প্রেমটা যেন সিনেমার হিরোকেও হার মানিয়ে দিয়েছে। যাই হোক, একটা পর্যায়ে আমাকে বলতেছি যে তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। ও আমাকে বলে হ্যাঁ বিয়ে তো করতেই পারি। তো বিয়ে করতে হলে তো আগে তুমি আমার পরিবারকে জানাইতে হবে যে তুমি আমাকে বিয়ে করবা। আমি বললাম যে পরিবারকে জানাইতে হবে? বলে কেন, বিয়ে করবা তাহলে পরিবারকে জানাইতে হবে না? আমি বলি ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি আমার পরিবারকে জানাই অ্যান্ড আমরা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পরিবারকে জানাও। তো এরপরের দিনে আমি আর লেট করি না, এরপরের দিনে আমি আমার বাবার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলি। বিকজ আমি আমার মাকে বলি না, আমি বাবাকেই বলি, যেহেতু আমি এখন টাকা পয়সা উপার্জন করতেছি, আমার টাকায় সংসার চলতেছে, বাবাও ভালো চলতেছে। তো সুতরাং আমি জানি যে পরিবারের মানুষ আমার উপর অনেক বেশি স্যাটিসফাই। তখন আমি আমার বাবাকে বলি যে বাবা এরকম করে আমি সব কিছু খুলেই বলি, কোনো কিছু লুকাই না, যে একটা মেয়ে সমিতিতে চাকরি করে, কিস্তিতে চাকরি করে, আমি মেয়েটাকে ভালো লাগে অ্যান্ড তুমি হয়তো মেয়েটাকে চিনো। আমার বাবা বলে যে হ্যাঁ চিনি তো, ফর্সা করে লম্বা। আমি বললাম হ্যাঁ, ওদের গ্রামের নাম বলেছে অমুক গ্রাম। তো আমার বাবা বলতেছে যে হ্যাঁ, বলে যে মেয়েটাকে ভালো লাগে, তুমি কি তার পরিবারের সাথে একটু কথাবার্তা বলে আমার সাথে বিয়ে শাদীর ব্যবস্থা করবা? আমার বাবা তখন আমাকে বলতেছে তুই এটা কী বলতেছিস? আমি বললাম যে না কী বলতেছি কি? আমার বাবা আমাকে বলতেছে তুই কি এটা চিন্তা করে দেখছিস কথাটা তুই কী বললি? আমি বললাম যে কী বললাম বাবা, আমি তো বিয়ের কথা বললাম। কেন, আমার কি বিয়ের বয়স হয় নাই? তখন আমার বাবা আমাকে বলতেছে যে যত যাই হোক, আমি একটা কিস্তি উঠানো মেয়েকে তোকে বাজারে একটা মেয়েকে বিয়ে তোকে বিয়ে করাতে পারবো না, ওরকম করে বলে যে বাজারে একটা মেয়ে। আমি তখন আমার বাবাকে বলি যে বাবা এটা তুমি কী বলতেছো, বাজারে মেয়ে হতে যাবে কেন? আমার বাবা আমাকে বলতেছে যে মেয়ে হাইটা কিস্তি উঠায় ওই মেয়ে বাজারে মেয়ে, অ্যান্ড মেয়ে প্রতিটা দোকানের সামনে গিয়ে কিস্তি উঠায়, তাহলে এটা বাজারে মেয়ে না? আমি তখন আমার বাবাকে বলি যে বাবা এরকম করে দেখার তো কিছু নাই, ও তো একটা চাকরি করে, একটু সম্মান করে দেখো। আমার বাবা আমাকে স্টেট বলতেছে ওই বাজারের মেয়েকে আমি তোকে বিয়ে করাবো না। আমি তখন একটা পর্যায়ে খুব বিপাকে পড়ে যাই অ্যান্ড তখন মাকে বলি অ্যান্ড মাও সেম কথা বলে। তখন আমি কিন্তু আর এই কথাগুলো কোনো কিছু আলেয়াকে বলি না। আমি জানি আলেয়াকে বলে আলেয়া কিন্তু খুব রাগ করে ফেলবে, যার জন্য আমি আলেয়াকে কথাগুলো বলি না। অ্যান্ড 2-3 দিন পর আমি আলেয়াকে বলি যে আলেয়া
আমি তোমাকে আজকে ডিপলি বলতেছি তুমি চাকরিটা ছেড়ে দাও, এই চাকরিটা তুমি আর করবা না। তো ও বলে যে কেন? আমি বললাম যে না প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। একরকম প্রেশার দিয়ে আমি তখন তাকে চাকরি থেকে সরাই ফেলি। ও তখন চাকরিটা ছেড়ে দেয়। অ্যান্ড চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি আমার বাবাকে আবার বলেছি, বাবা ও এখন আর কিস্তিতে চাকরি করে না, ও এখন কিস্তি চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন আমার বাবা আমাকে বলে তোর কথাই কিস্তিতে চাকরি ছেড়ে দিয়েছে? আমি বললাম পরে আমি বললাম যে হ্যাঁ। বাবা আমাকে বলে ও আচ্ছা বুঝতে মানে প্রেম ভালোবাসা হয়ে গেছে। আমি বলি বাবা অনেক অনেক বৎসর ধরে, খালি একদিন দুই দিন না। আমার বাবা আমাকে বলতেছে ও যদি চাকরি ছেড়ে দেয় তাহলে কি ও প্লাস্টিক সার্জারি করে ওর চেহারা পাল্টাই ফেলতে পারবে? আমি তখন আমার বাবাকে বলতেছি বাবা প্লাস্টিক সার্জারি করে কেন চেহারা পাল্টাইতে হবে? আমার বাবা বলতেছে ও যে বাজারে হাইটা কিস্তি উঠাইছে, ওরা যখন আমি বিয়ে করায় আনবো তখন আমাদের গ্রামের মানুষগুলো তোর বউ দেখতে আসবে না? আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবে। আমার বাবা বলতেছে যখন আমাদের গ্রামের মানুষগুলো তোর বউ দেখতে আসবে অ্যান্ড তোর বউ দেখেই তো সবাই বলবে যেটা কিস্তি উঠানো মাইয়া, এটা কিস্তি উঠাইতো আগে, তখন কি হবে? আমি তখন আমার বাবাকে বলি যে বাবা এগুলো কেমন কথা বলতেছ? ও চাকরিটা পর্যন্ত আমার জন্য ছেড়ে দিছে, তুমি প্লিজ বাবা একটা কিছু করো। আমার বাবা আমাকে বলতেছে যে এই মেয়েকে বিয়ে করানো কোনো দিনও সম্ভব না। আমি তোকে দেখে শুনে আরও অনেক সুন্দর দেখে ভালো একটা মেয়ে বংশধর কোনো একটা মেয়েকে বিয়ে করাবো। অ্যান্ড আমি তখন আমার বাবাকে বলি যে বাবা তুমি আমাকে যত মেয়ে বিয়ে করাও আমি কখনো আলিয়া ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। অ্যান্ড একটা পর্যায়ে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, প্রচুর পরিমাণ আমার বাবার সাথে আমি সিনক্রেট করতে থাকি। অ্যান্ড এরই মাঝে আলিয়ার সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে। আলিয়া আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে? আমি কিন্তু আলিয়াকে কোনো কিছু বলি না। আমি বলি যে হচ্ছে আমাদের তখনই তো আমি একটা ঘরের কাজ করি। আমি বললাম যে আমার ঘরের কাজটা কমপ্লিট হোক এরপরে করবো, ঘর বানাইতে আসি। তো বলে যে তো তুমি আমার চাকরিটা কেন ছাড়লাম? আমি চাকরিটা করতাম। আমি বলি যে না চাকরি তো দরকার না, আমি তো তোমাকে টাকা দিচ্ছি, তাই না? এমন তো না যে আগে তুমি চাকরি করে তোমার সংসার চালাইতে, এখন তো সংসার চালাইতে হয় না। সুতরাং তুমি যেভাবে সেভাবেই থাকো। এভাবে আরও প্রায় 1 মাসের মতো কেটে যায়। কিন্তু আমি দেখতেছি যে কোনোভাবে আমার পরিবার রাজি হচ্ছে না। আমি যদি দোকানে সারাদিন 24 ঘন্টা শুয়ে থাকি, আমার বাবা একটাবারের জন্য দোকানে এসে জিজ্ঞেস করে না, যে আমার মা এসে জিজ্ঞেস করে না আমি বাড়ি কেন যাচ্ছি না। এজ এ একটা সন্তান হিসেবে তাদের কাছ থেকে আমি বিন্দুমাত্র সিম্পৃতি পাচ্ছি না। একটা পর্যায়ে আমি চিন্তা করতেছি যে এভাবে চলতে থাকলে আমি কিন্তু আলিয়াকে হারাই ফেলবো। অ্যান্ড 1 মাস পরে তখন আলিয়া আমাকে প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছে যে তুমি আমার চাকরি ছেড়ে দিলে, আমি এখন ঘরের ভিতরে বসে আছি, আমি তো পড়াশোনাও করি না, এভাবে কতদিন কাটবে? তো আমি বলেছি আমি তোমার সাথে একটু দেখা করবো, তোমার সাথে একটু দেখা করো। এরপর যখন আমি তার সাথে দেখা করি তখন আমি তাকে আমি আর কোনো কিছু না লুকে আমি তাকে বলে ফেলেছি আলায়া এই ঘটনা, আমার পরিবার এইভাবে বলতেছে যে তোমাকে কখন বিয়ে করাবে না, কারণ হচ্ছে এখন তোমাকে যদি ওরা বিয়ে করায় দেন হচ্ছে তুমি আগে বাজারে কিস্তি উঠাইতে। আমি তো তাকে সব কিছু খুলে বলি। অ্যান্ড তখন ও কান্না করে দেয়। ও কান্না করতে করতে আমাকে বলে মানুষ যে মানুষকে এত ছোট করে দেখে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি তখন বলি যে আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন প্লিজ আমি কী করতে পারি তুমি আমাকে বলো। আমাকে বলে যে হ্যাঁ কী করবা, এখন তোমার বাবা মা যেখানে বিয়ে করে তুমি সেখানেই বিয়ে করবা। আমি তখন চোখগুলো লাল করে ওর দিকে তাকে বলতেছি তুমি কেমন কথা বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আমি আমার জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, আমি এই জীবন থাকতে অন্য কোনো মেয়েকে কোনো দিনও অ্যাকসেপ্ট করতে পারবো না। তখনও আমার মুখের দিকে তাকে বলতেছে যে আমি আমার জীবন থাকতে কোনো দিন তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। আমি তখন তারে বলতেছি যে আলিয়া তুমি এটা কী বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বলে আমি মোটেও পাগল হই নাই, আমি তোমাকে বিয়ে করবো না। আমি বললাম যে কেন বিয়ে করবো না? বলে এমন কোনো পরিবারে আমি যেতে চাই না যে পরিবারের মানুষগুলো চিন্তাভাবনা এতটা নোংরা। এটা বলে ও তখন কোনো কথা না বলে ওখান থেকে স্ট্রেট হেঁটে চলে যায়। ও যখন চলে যায় তখন আমার বুকটা প্রচুর পরিমাণ ভার হয়ে যায়। আমি বাসায় আসি, বাসায় আসার পর বাসায় ভাঙচুর করে আব্বা আম্মার সাথে চিল্লাচিল্লি করি, প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকি। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায়। 2-3 দিনের মতো ও আমার কল ধরে না। এই 2-3 দিন আমি যেন পাগল হয়ে যাই। অ্যান্ড 2-3 দিন পরে আমি তাদের গ্রামে যাই। অ্যান্ড তাদের গ্রামে গিয়ে তাদের গ্রামের একটা ছেলেকে দিয়ে তাকে ঘর থেকে ডাকে আনি। অ্যান্ড ওদের গ্রামে দাঁড়িয়ে আমি ওর সাথে কথা বলি। আমি বললাম যে তুমি আমাকে তোমাদের ঘরে নিয়ে যাও, আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলি। আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলি, আমি তোমার আব্বা আম্মাকে রাজি করে আমি তোমাকে বিয়ে করে তোমাদের পরিবারে থাকবো। আমাকে বলে যে না আমাদের পরিবারে আমি তোমাকে কেন রাখবো, আমরা কি ঘর জামাই রাখবো? আমি বললাম আলিয়া প্লিজ একটু বুঝতে ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তোমার পরিবারে থাকতে হবে না, তুমি আমার পরিবারে এখন আমরা চলো পালিয়ে বিয়ে করে ফেলি। আমরা যদি পালিয়ে বিয়ে করে ফেলি একটা সময় তো আমার পরিবার মেনেই নেবে। ও আমাকে বলে যে তোমার পরিবার আমাকে ঠিকই মেনে নেবে, কিন্তু তোমার পরিবার কি এইটা মেনে নেবে যে আমি একটা বাজারের মেয়ে? ও বারবার আমাকে একটা কথাই বলে যে ও বাজারের মেয়ে। আমি তখন খুবই কান্না করি, ওর হাতে পায়ে ধরে কান্না করি, ও আমার কোনো কথাই শোনে না। আমার তখন দিন যাচ্ছে মাস যাচ্ছে, বাট আমার বুকের ভিতর কষ্টের যেন পাহাড় জমে গেছে। আমি প্রচুর চেষ্টা করি তার সাথে কথা বলার জন্য, বাট ও আমার কোনো কল রিসিভ করে না। তো কোনো কল রিসিভ করতেছে না, এভাবে প্রায়
আরও 1 থেকে 1.5 মাসের প্রায় 2 থেকে আড়াই মাসের মতো কেটে যায়। অ্যান্ড 2-2.5 মাস ও মাঝে মাঝে কল রিসিভ করে, মাঝে মাঝে করে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এভাবে কাটতে থাকে। অ্যান্ড এভাবে কাটার পরে একদিন আমি মালের জন্য, মাল বলতে ওদের গ্রামের ভিতরে একটা ছেলের সাথে দেখা করার জন্য যাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের গ্রামের একটা ছেলে আমার এখান থেকে সিডি ভাড়া নিয়েছিল। তখন কিন্তু সিডি ভাড়া হইতো, সিডি তারপর ক্যাসেট ট্যাসেট ভাড়া নিয়েছিল, অন্য একটা বিয়ে বাড়িতে নিয়েছিল ওই গ্রামেরই ছেলে, অন্য একটা গ্রামে। তো আমি ওদের গ্রামে যে ওই ছেলের কাছ থেকে টাকা ওঠানোর জন্য, তো যখন টাকা ওঠানোর জন্য যাই, ওই ছেলে আমাকে টাকা দেয় না। তখন আমি ওই ছেলের মায়ের সাথে কথা বলি। আমি বলি যে দেখেন আপনার ছেলে এরকম সিডি ভাড়া নিয়েছে, এখন টাকা দিতেছে না, ওগুলো বলি। তো কথা বলতে বলতে আমি মহিলাকে একটা সময় জিজ্ঞেস করি আপনাদের ওদের কিন্তু পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি। তাই আমি বলি যে ওই বাড়ির যে একটা মেয়ে আছে আলেয়া নামের, ওই মেয়েটাকে চিনেন? পরে বলে হ্যাঁ চিনবো না কেন, ওই যে উনি এরকম গ্রামের বাসা বলে আইল্লারে তো চিনি, আইল্লাগো বাড়ি এটা না? তো আমি বলি আইল্লা বলতেছেন কেন, ওর নাম না আলেয়া। পরে বলে যে আমরা আইল্লাকে ডাকি। তো উনি গ্রামের বাসা খুব সুন্দর করে বলে। তাই আমি বললাম যে আলেয়া এখন কোথায় আছে, আলেয়াকে একটু ডাইকা দিতে পারবেন? তো আমাকে বলতেছে ডাইকা দিব তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার মাথার মধ্যে সমস্যা আছে? আমি তখন বলছি কি বলেন, মাথায় সমস্যা থাকবে কেন, আলেয়ার একটু ডাইকা দেন, আমি ওর সাথে কথা বলবো। পরে আমার বলতেছে কেন, আলেয়া না তার শ্বশুর বাড়িতে। আমি তখন তারে বলতেছি যে আপনি আন্টি আপনি এটা কী বলতেছেন, ও শ্বশুর বাড়িতে? পরে বলে হ্যাঁ ওনার শ্বশুর বাড়িতে। কী বলো, আজকে নাকি? আজকে তো প্রায় 15-16 দিনের মতো। আমি তখন বললাম যে 15, কিন্তু আলে আমার সাথে গত 2 দিন আগেও ফোনে কথা বলেছে, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি তখন বলি যে ও শ্বশুর বাড়িতে? বলে হ্যাঁ শ্বশুর বাড়িতে। তো আমি বললাম যে বিয়ে হইলো আমরা কিছু জানলাম না। পরে বলে যে না ওভাবে বিয়ে হয় নাই, এজের সেরা হয়েছে, শুধু পারিবারিকভাবে এজের সেরা হয়ে ওর বিয়ে হয়েছে, কোনো অনুষ্ঠান হয় নাই। আমি তখন বলতেছি যে আমি তখন প্রচুর কান্না করতে করতে ওর কল দেয়। ওরে আমি সারাটা দিন কল দেও, আমার কোনো কল রিসিভ করে না। রাতের বেলা ও কল ব্যাক করে আমাকে বলতেছে যে কী হয়েছে, পাগলের মতো ফোন দিতেছো কেন? আমি তারে বলি যখন খুবই অকথ্য ভাষায় গালাগালি করেছি, তুই আমার জীবনটা কীভাবে নষ্ট করলি, আমি তোকে খুবই গালাগালি করেছি, আমি তোর জন্য কী না করছি, আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো তোর সংসার চালাইছি, তোরে আমি এত উপকার করছি, এত কিছু করছি, তুই পারলে আমার সাথে এই কাজটা করতে? তখনও কোনো কথা বলে না, চুপচাপও আছে। আমি তখন তারে বলি যে তুমি এটা কী করলা, কেন করলো আমার সাথে? আমাকে বলতেছে যে আমার কিছু করার নাই, পরিবার আমাকে বিয়ে দিয়ে ফেলছে। আমি বলি তোমার পরিবার তোমাকে বিয়ে দিয়ে ফেলছে? কই, তুমি তো আমাকে একটাবার বলতে পারতা, আমি তো তোমাকে পালাইয়া যেতে বলছিলাম। ও আমাকে বলে যে তুমি আমার দোষ দিতেছো কেন, তুমি তোমার বাবা মায়ের দোষ দাও, তুমি যদি আমাকে হারাই থাকো তাহলে তোমার বাবা মায়ের জন্য হারাইছো, অন্য কারোর জন্য না। তোমার বাবা মা যদি এরকম ঘাটতারামি না করে তোমাকে বিয়ে করাইতো, আমি তো বলছিলাম তোমার বাবা মাকে রাজি করাও, তোমার বাবা মাকে যদি রাজি করাইতে, আমার বাবা মা রাজি না হইলে আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমি তোমাকে কোন বর্ষায় বিয়ে করব? দেখা গেল আমি তোমাকে বিয়ে করার পরে তুমি তোমার পরিবার আমাকে উঠাবা, অ্যান্ড তোমার পরিবার উঠানোর পরে তোমার বাবা মা আমাকে ঝাড়ুর বাড়ি দিবে প্রতিদিন। আমি তখন তারে বলি যে তুমি এগুলো কেমন কথা বলতেছো, আমার বাবা মা ঝাড়ুর বাড়ি তোমাকে কেন দিবে? ও আমাকে বলতেছে ঝাড়ুর বাড়ি দিবে না তো কী করবে, অ্যান্ড যদি তোমার আরেকটা ভাই থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, যে তোমার একটা ভাই আছে, তোমার ওই ভাই তোমার আব্বা আমাকে দেখাশোনা করবে, তোমার কোনো ভাইও নাই, কিচ্ছু নাই। এখন দেখা গেলো তুমি আমাকে বিয়ে করবা, অ্যান্ড একদিন না একদিন তোমার বাবা মা ঠিকই মেনে নেবে, আমি জানি। আর তারা যদি মেনে নিত তাহলে তারা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত, অ্যান্ড আমি এই কষ্টগুলো সহ্য করতে পারবো না বলে আমি বিয়ে বসে গেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তখন তাকে বলি যে তুমি শুধু একটা কথা বলে যাও, এই বিয়েটা কি তোমার ইচ্ছা হয়েছে? ও আমাকে বলে যে না আমার ইচ্ছা হয়নি, আমি বাধ্য হয়েছি। এটা বলে ও ফোনটা কেটে দেয়। অ্যান্ড কেটে দেওয়ার পরে আমার তখন সারাটা রাত আমি তখন বিষণ্ণতায় ভুগতে থাকি। দোকানে যাই, দোকানে গিয়ে মদ আনি, মদ এনে মদ পর্যন্ত খাই, প্রচুর পরিমাণ পাগলামি করি। এভাবে প্রায় দিনের পর দিন কাটতেছে, কিন্তু তার মোবাইলটা বন্ধ, সে আর মোবাইলটা অন করে নেয়। আমি যতই তার নাম্বারে কল দিই তার নাম্বার বন্ধ 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 হয়ে পাচ্ছি। যে রাত থেকে আমি তার সাথে ফোনে কথা বলতাম, সেই রাতগুলো এখন আমার একা একা কাটে। আমি আমার বাড়ির প্রতিটা জায়গায় গেলে তার স্মৃতিগুলো খুঁজে পাই। বট গাছের তলায় গিয়ে তার সাথে কথা বলতাম, ঘাটে গিয়ে তার সাথে কথা বলতাম, তারপরে আমাদের খোলা নদী আছে, নদীর মাঝখানে গিয়ে মাঠ আছে, মাঠের মাঝখানে গিয়ে তার সাথে কথা বলতাম। এত পরিমাণ স্মৃতি তার আমার জমা আছে, আমি এই স্মৃতিগুলো ভুলতে পারতেছি না। একটা সময় পাগলের মতো হয়ে যায়, কোনো কিছু আর ভালো লাগে না। সবশেষ আমি কি করি, আমার দোকানটা বন্ধ করে দিই। আব্বা আমাকে বলে যে দোকানটা বন্ধ করিস না, এটাতে অনেক ভালো টাকা প্রফিট হয়। আমি বলি আমি আর দোকান চালাইতে পারবো না বাবা, আমার ভালো লাগে না। একটা পর্যায়ে আমি দোকানটা বন্ধ করে দিই, অ্যান্ড দোকানটা বন্ধ করে দিয়ে তখন আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলে, ও আমাকে বলে যে ও ঢাকাতে নাকি একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে। ও আমাকে বলে আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি, প্রায় 20-25 হাজার টাকার মতো বেতন পাই। তো তখন শীতকালেও আসতেছে, সামনের দিকে শীত, আমাকে বলতেছে যে লোক নিতে আছে, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করলে 30-35 হাজার টাকা বেতন পাবে। আমি বলি যে টাকাটা বড় কথা না, আমি ওরা বলি যে ওইখানে চাকরি করলে কত ঘন্টা ডিউটি? ও আমাকে বলে যে 12 ঘন্টা, 14 ঘন্টা, মাঝে মাঝে 15 ঘন্টা হয়। আমি তখন বলি যে আমি 15 ঘন্টা ডিউটির একটা চাকরি মনে মনে খুঁজতেছি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে আমি তাকে ভুলতে পারবো। একটা পর্যায়ে আমি তখন গ্রাম থেকে সরাসরি
ঢাকাতে ওই সোয়েটার ফ্যাক্টরিতে চলে যায়। অ্যান্ড সোয়েটার ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর আমি তখন ওখানে কাজ করি। অ্যান্ড এভাবে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কাটে। অ্যান্ড এরই মাঝে আমার সাথে কিন্তু আর আলেয়ার কোনো যোগাযোগ নেই। আমি আলেয়ার সাথে আর কোনো যোগাযোগ করতেছি না। আমি আমার মতো করে ওখানে থাকতেছি, আমার মতো করে খাওয়া দাওয়া করতেছি, কাজ করতেছি, পরিবারকে টাকা পয়সা পাঠাচ্ছি। এভাবে ঢাকার মাটিতে আলহামদুলিল্লাহ আমার দিনগুলো ভালোই কাটতেছিল, কোনো রকম সমস্যা নাই। তো দিন যাচ্ছে, পরিবার থেকে আমার আব্বা আম্মা বারবার প্রেশার দিতেছে যে তুই বাড়িতে তোকে বিয়ে করাবো, মানে তারা বিয়ে করার জন্য আমাকে প্রেশার দিতেছে। কিন্তু আমার একটাই কথা, মানে আমি আমার পছন্দ মতো মেয়ে ছাড়া বিয়ে করবো না। এরই মাঝে আমি যখন বাড়িতে যাই, বাবা আমাকে মাঝে মাঝে কিছু মেয়ে দেখায়, তো এখানে সেখানে মেয়ে দেখায়, বাট কোনো মেয়ে আসলে আমার পছন্দ হয় না, মানে পছন্দনীয় কোনো মেয়ে আমি পাই না, পছন্দনীয় কোনো মেয়ে পাই না। অ্যান্ড তারই প্রায় কিছুদিন পরে, আরও প্রায় 17-18 দিন পরে, অ্যান্ড হচ্ছে মানে আমার যে আরেকটা বন্ধু আছে আমাদের গ্রামেরই, ও আমার একটা ছবি পাঠায়, মানে আমার হচ্ছে একটা ছবি পাঠায়। অ্যান্ড তখন কিন্তু প্রায় মোটামুটি ভালোই চলতেছিল। ইমো তখন নতুন আসছিল, ফেসবুকও তখন শুরু হয়েছিল, মানে ফেসবুকে তখন মোটামুটি শুরু হয়েছে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও থাকে। তো আমার কী করে, আমার ওই ফেসবুক অ্যাকাউন্টে ও মানে মেসেঞ্জারে ও আমার ছবি পাঠায়। তো ছবি পাঠানোর পরে বলতেছে যে ভাইয়া মেয়েটা পছন্দ হয় কিনা দেখেন, মেয়েটা অনেক সুন্দর। আমি তখন দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়। অ্যান্ড খুব পছন্দ হওয়ার পর আমি তখন চিন্তা করি যে এই মেয়েটাকে আমি বিয়ে করবো। অ্যান্ড আমি তখন মানে ভাবি যে মেয়েটা অনেক সুন্দর। আমি তখন আমার বন্ধুরে বলি যে মেয়েটা কে রে? আমার বলে ভাই মেয়েটা পুরো আগুন, মানে মাদ্রাসায় পড়ে, মেয়েটা অনেক বড় না, মেয়েটা মাত্র মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। অ্যান্ড পুরো আগুনের মতো চেহারা, মহল্লার পুরো মানুষ এই মেয়ে লেগে পাগল। আমি তখন বলতেছি আমাদের নোয়াখালীতে এরকম আগুন আছে, আমি তো এটা স্বপ্নেও চিন্তা করি নাই। আমার বলে ভাই এই মেয়ের দেখলে মানে ছবিতে না যত সুন্দর, বাস্তবে আরও সুন্দর। আমি তখন তারে বলি যে তাহলে কেমনে দেখা যাবে, তুই আমার কত? আমরা বলে যে আপনি যদি আসেন তাহলে আমি আপনার সাথে দেখা করাই দিব। আমি বললাম আচ্ছা, ও কিন্তু মাদ্রাসায় পড়ে, ও যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় মেয়েটা পড়ে, আমাকে এটা বললো। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটার সাথে দেখা করব। ঠিক তারই 2-3 দিন পরে আমি কী করে আবারও গ্রামে আসি। গ্রামে আসার পর আমার বন্ধু তখন আমাকে নিয়ে, মানে আমার বন্ধু বলতে ও কিন্তু আমার ছোটো ভাইয়ের মতো, বাট ফ্রেন্ডলি আমার সাথে মিশে, মানে খুবই বন্ধুত্বের মতোই মিশে। বাট ছোটো ভাই, অনেক ছোটো, আমার থেকে অনেক ছোটো, তো অনেক ছোটো, আমার সাথে খুবই ফ্রেন্ডলি মিশে। তো আমাকে মেয়েটা দেখার জন্য নিয়ে যায়। আমি মেয়েটাকে দূর থেকে দেখি যে আসলেই ঠিক ও যেমন বলেছিল, মানে যেমন লম্বা তেমন ফর্সা, একেবারে যেন অসম্ভব সুন্দর, এত ভালো লাগে। আমি মানে পাগল হয়ে গেছি মেয়েটাকে দেখা। তখন আমি এর বলি যে মেয়ের বাড়ি কোথায়। তো বাড়ি কোথায় যখন আমি জিজ্ঞেস করি, তখন সে আমাকে যেটা বলে, ও আমাকে বলে যে আমি মানে সেম গ্রাম বলতে হচ্ছে আলিয়াদের যে গ্রাম ছিল, এই মেয়েদের নাকি সেম গ্রাম, একই গ্রামের মেয়ে। আমি তখন বলি যে মানে আলিয়াদের গ্রামের মেয়ে, কিন্তু আলিয়াদের গ্রামের মেয়ে এইখানে কী করে? মানে তখন ওরে বলি, ও আমারে বলে যে এইখানে ওর নানুর বাড়ি, তো ওর নানুর বাড়ি থেকে পড়ে। আমি তখন এত পরিমাণ মানে ইয়েতে পড়ে যাই, যেন চিন্তা করি আল্লাহ এটা কেমন কথা, আলিয়াদের পাশের গ্রাম। তো আমি চিন্তা করি আলিয়াদের পাশের বাড়ি হলে তো কী হয়েছে, আমি ওইখানে বিয়ে করবো, অ্যান্ড এই মেয়েটাকে আমি বিয়ে করবো, এটা আমি একদম মানে পণ করে ফেলি, শপথ করে ফেলি। এরপর যথারীতি আমি আমার আব্বা আম্মাকে বলি যে আব্বা আম্মা একটা মেয়ে দেখছিলাম, মেয়েটার ছবি দেখে তাদেরকে, তারা ছবি দেখে বলতেছে আলহামদুলিল্লাহ মানে মেয়ে তো পুরো আগুন, খুব সুন্দর। আমার বাবা মা বলে যে কোনো সমস্যা নাই, তোকে এই মেয়েকে বিয়ে করাবো, মেয়ে আমার পছন্দ হয়েছে। আমার আব্বা আম্মা বলতেছে মেয়ে পছন্দ হয়েছে, কোনো সমস্যা নেই, মেয়েকে বিয়ে করাবো। এরপর আমার আব্বা আম্মা যথারীতি এই মেয়ের খোঁজখবর নেন, মানে পারিবারিকভাবে ওই যে আমার ওই যে ছোটো ভাই বা ফ্রেন্ড ওর কাছ থেকে ঠিকানা নেয়। ঠিকানা নেওয়ার পরে মেয়ের পরিবারের সাথে কথা বলে। অ্যান্ড কথাবার্তা বলার পরে তখন আমার আব্বা সেম আগের মতো বলতে আব্বা আমাকে এসে বলতেছে তুই যে একটার পর একটা পাগলামি করতেছস, একবার তুই যে মেয়ের কথা বলছিলি এটা তো সেম গ্রাম। আমি বলি হ্যাঁ সেম গ্রাম। তো এখন আমার আব্বা বলতেছে যে আগে যে মেয়েটারে দেখছিলি, মানে আগের মেয়েটা তো আলেয়া ছিল। আমি বললাম হ্যাঁ। পরে আমার আব্বা বলতেছে আলেয়া তো মোটামুটি ভালো ছিল, এখন তো আলেয়ার চেয়ে এটা আরও খারাপ। আমি তখন আমার আব্বারে বলি আব্বা আলেয়া নাকি ভাইটাইটে কিস্তি উঠায়, এই জন্য আলেয়া খারাপ, এখন ওই মাইয়া কোন বাজারে গিয়ে কিস্তি ওঠায়? আমার আব্বা তখন আমার বলতেছে যে ওই মাইয়া বাজার গিয়ে কিস্তি উঠায় না, ওই মেয়ের বাবা কী করে তুই জানিস? আমি বললাম যে কী করে? আমার আব্বা বলে যে এই মেয়ের বাবা রিক্সা চালায়। আমি তখন আমার আব্বার বলতেছি এই মেয়ের বাবা রিক্সা চালায়, তো রিক্সা চালালে কী হয়েছে, মানে রিক্সা চালকের মেয়েকে তুমি আমার বিয়ে করাবে না? আমার আব্বা বলে আমি সারা জীবন বিদেশ করে বিল্ডিং বানাইলাম, জায়গা সম্পত্তি কিনলাম, তোরে পড়াশোনা করাইলাম, তোরে একটা দোকানপাট করাইলাম, এত কিছু করলাম, আমি কি ওই রিক্সা ড্রাইভারের মেয়ে বিয়ে করানোর জন্য? আর আমি যদি তোর ওই রিক্সা ড্রাইভারের মেয়ে বিয়ে করাই, তোর যে 2টা বোন আছে, তুই বোন জামাইগুলোর কাছে আমি মুখ দেখাতে পারবো? তোর বোনের শ্বশুরগুলোর কাছে আমি মুখ দেখাতে পারবো? তখন আমার বুকের ভিতরে প্রচুর পরিমাণ প্রতিশোধ ঢুকে যায় যে আমি যাকেই পছন্দ করি আমার বাবা মা তার কাছ থেকে আমাকে সরাই দেয়। মানে ব্যাপারটা কি কিছুই বুঝতে পারি না, প্রচুর পরিমাণ পাগলামি করার পর আমি তখন ওইখান থেকে চলে যাই। ঢাকাতে যাই। তখনও ঢাকাতে আমি থাকতেছি আর আমার ওই ছোটো ভাইটার সাথে কথা বলতে বলতে আমি একদিন বলি যে তুই আমার একটু মেয়েটার সাথে কথা বলাই দে। এই কথা বলার পর ও কী করে, ওর কাছে আমার মোবাইল ফোন থাকে। আচ্ছা ওর নামটাও বলে, ওর নাম হচ্ছে মুন্না।
ওর কাছে মোবাইল ফোন থাকে, তখন মুন্না করে কি যে ওর মোবাইল দিয়ে আমাকে মেয়েটার সাথে কথা বলাই দেয়, মানে মাদ্রাসায়। তো মেয়েটাকে বলি যে মানে তোমার ছবি দেখলাম মুন্নার কাছে, তুমি অনেক সুন্দর। অ্যান্ড মেয়েটা অনেক মিশুক, অনেক সুন্দর করে আমার সাথে মিশে মিশে কথা বলে, মানে অনেক মিশে টিশে অনেক ভালো করে কথা বলে। তো মেয়েটা একটু গরিব হতে পারে, মানে মেয়ের বাবা রিক্সা চালায়, ঠিক আছে, আমি জানি না উনি কেন রিক্সা চালায়, কিন্তু মেয়ের নানুবাড়ির অবস্থা কিন্তু খুব ভালো, মানে মেয়ের নানুবাড়ির অবস্থা অনেক ভালো। মেয়ের মামারা কিন্তু রাজনীতি করে, এরা কিন্তু বড় বড় রাজনীতিবিদ, মানে রাজনীতি করে এলাকাতে, ওদের মানে মামার বাড়ির অবস্থা কিন্তু প্রচুর ভালো। কিন্তু মেয়ের বাবা কেন রিক্সা চালে এই ব্যাপারটা আমি বুঝতেছি না। তো যাই হোক, এভাবে যাচ্ছে, তখন আমি মানে মেয়েটার সাথে ফোনে কথা বলি। অ্যান্ড আমি তখন ওই সময় একটা মোবাইল ফোনের কিন্তু অনেক দাম। এরপর আমি কি করে মুন্নাকে দিয়ে ওই মেয়েটার জন্য একটা মোবাইল ফোন কিনাই। আমি মুন্নাকে একটা মোবাইল ফোন কিনে বললাম যে তুই এই মোবাইল ফোনটা মেয়েটারে দে। তখন মুন্না ওই মোবাইল ফোনটা মেয়েটারে দেয়, আমি মেয়েটার সাথে ঢাকায় বসে বসে কথা বলি। আমার কথা হচ্ছে, যত যাই হোক আমি প্রথম যারা পছন্দ করলাম তারা তো হারাই ফেলছে। অ্যান্ড এখন পৃথিবী উল্টায় গেল, আমি কখনো লিপিকা, আচ্ছা ওর নাম ছিল লিপি, আমি কখনো লিপিকা হারাইতে পারবো না, আমি তাকেই বিয়ে করবো। যাই হোক, এরপরে আমি লিপির সাথে কথা বলতেছি, আর এর মাঝে পরিবারের সাথে আর কোনো যোগাযোগ করি না, আব্বা আম্মার সাথে কথা বলি না, যেভাবে আছে এভাবে পড়ে আছে। যেতে যেতে প্রায় আর অনেকগুলো মাস কেটে যায়, 3-4 মাসের মতো কাটে। অ্যান্ড ওই 3-4 মাসে লিপির সাথে আমার প্রচুর প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মেয়েটা ছোট হলে কী হবে, কিন্তু অনেক গুণ আছে, মানে অনেক সুন্দর করে কথা বলতে পারে, মানে কথাবার্তার মাঝে মাধুর্যতা আছে, প্রেম ভালোবাসা আছে, এবং প্রচুর পরিমাণ রেসপেক্ট, মানে সম্মান আছে ওর কথায়। তো খুব ভালো লাগে কথা বললে, মানে কথা যে বলে একেবারে খুব স্মুথলি কথা বলে। তো কথা বলতে বলতে এইভাবে কেটে যাওয়ার পরে আমি একদিন ঢাকা থেকেও আসি। ঢাকা থেকে আসার পর তার সাথে আমি দেখাও করি, বাট আমার একটা ব্যাপার কি যে আমার কণ্ঠটা অনেক বেশি সুন্দর ছিল, মানে আমি কণ্ঠে যার সাথে কথা বলি পাগল হয়ে যায়। তো লিপি আমাকে প্রথম মানে যখন দেখে আমাকে বলে যে আপনাকে ফোনে কথা বলে মনে করছিলাম যে আপনি অনেক বেশি স্মার্ট হবেন, কিন্তু আপনি স্মার্ট আছেন, বাট ফোনে ভাবছিলাম যতটাই স্মার্ট ততটাই স্মার্ট না। আমি বলি কেন, আমাকে কি স্মার্ট মনে হচ্ছে না? বলে হ্যাঁ স্মার্ট, কিন্তু ততটা না যতটা আমি মিন করছিলাম। তো যাই হোক, এরপর থেকে তার সাথে আমার দেখাটা করার পর আমি তখন আমার বাড়িতে যাই না, ওর সাথে দেখা করি, পোলাপাইনের সাথে আড্ডা মারি, তখন আমি চলে যাই। তো বাবা আমাকে ফোন করে আমাকে বলে যে তুই গ্রামে আসছিস, তোর মায়ের সাথে দেখা করিস না, তোর মা কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কোন মায়ের কাছে যাব, যেই মা আমার একটা পছন্দ ছিল ওইটা পর্যন্ত নিরাশ করলো, অ্যান্ড সেকেন্ড যারা পছন্দ করছিলাম তার কাছ থেকে আমাকে সরাই দিল। আমার আব্বা বলতেছে তোর মা কেমনে সরাইছি তো আমি বললাম একই কথা, মা যদি রাজি থাকতো তুমি কি সরাইতে পারতা? মা তো আমাকে কোনো ব্যাপারে সাপোর্ট করে না। তো আমার আব্বা বলতেছে বাবারে সাগলামি করিস না, আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখছি, মেয়েটা অনেক ভালো, অ্যান্ড 5 ওয়াক্ত নামাজি মেয়ে, দেখতে অনেক সুন্দর, আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই। মানে আমাকে বলে যে তুই এসে মেয়েটারে দেখা যা, মেয়েটাও ছোটো আছে, অনেক সুন্দর, আমি মেয়েটাকে তোকে বিয়ে করাবো। আমি তখন আমার আব্বার বলেছি আব্বা যদি পারো কোনো দিন লিপিকে আমাকে বিয়ে করাইও, অ্যান্ড লিপি ছাড়া অন্য কোনো মেয়ের আমি বিয়ে করবো না। আমার বাবা আমাকে বারবার বলছে ওই গ্রামের মধ্যে তুই কী পাইছিস, ওই গ্রামে কি, মানে একবার একটা প্রেম করলি এখন আবার সেম ওই গ্রামেই প্রেম করতে আসস, মানে কারণ কি ওই গ্রাম ছাড়া কি বাংলাদেশে আর কোনো গ্রাম নাই, আর কোনো জায়গা নাই? অ্যান্ড একবার কী করলি মাইয়া কিস্তি উঠায়, এখন কী করলি মাইয়ার বাপে রিক্সা চালায়, এমন মেয়েকে কি তোকে বিয়ে করানো যায়? আমি তখন আমার আব্বাকে বলেছি আব্বা আমি এই মেয়েটাকে বিয়ে করবো, এছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। তো যাই হোক, এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি শুনতে পাই যে লিপির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ওদের গ্রাম থেকে আরও 2-3টা গ্রামের পরে অন্য একটা গ্রামের বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট লাগে। তো আমি তখন চিন্তা করি যে আমার বাবা মা তো রাজি হয় না, এখন আমি কি করতে পারি? আমি তখন ঢাকাতে আছি, আমি তখন তারে ফোন করি, লিপিকে ফোন করে বলি যে লিপি মানে এখন কি করা যায়? লিপি আমাকে বলে কি করবো, বাবা তো হঠাৎ করে বাবা বিয়ে ঠিক করে ফেলছে, এবং এই বিয়েতে আমার মামারাও রাজি, অ্যান্ড এই বিয়েটা নাকি আমার মামারাই, ও বলতেছে যে আমার মামারাই ঠিক করছে। আমি তখন তারে বলি যে তাইলে কি করা যায় তুমি আমাকে বলো তো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে বলে যে আমি কি করবো, অ্যান্ড ছেলে আমাকে পছন্দ করে গেছে, 2 দিন পরে বিয়ে, মানে হাতে নাকি 2 দিন আছে। আমি বললাম যে 2 দিনের মধ্যে কীভাবে বিয়ে? পরে বলতেছে ছেলে নাকি বিদেশ চলে যাবে, তার বিদেশের হয়ে গেছে, মানে ভিসা লেগে গেছে, এখনও আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে আমাকে রাখা যাবে, অ্যান্ড ও বিদেশ যাবে, বিদেশে মানে ওর ভিসা হয়ে গেছে, এরকম মানে কোন দেশে জানি ভিসা হয়ে গেছে, ছেলে অনেক আগে টাকা জমা দিয়েছিল, এখন হঠাৎ করে ভিসা হয়ে গেছে, ছেলে চলে যাবে। তো এখন আমি বলতেছি যে আমি এখন কী করবো, আমি তো তোমাকে ভালোবাসি, অ্যান্ড আমাকে বলেছে আমি কিছুই বুঝতে পারতেছি না, ঘর থেকে বেরোয়ার কোনো উপায় নাই। কিন্তু আমি তখন পাগলের মতো হয়ে যাই, মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতে থাকি, মানে খুবই কান্নাকাটি করতে থাকি। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন নিরুপায় হয়ে আজকে এত বছর পরে আবার আলিয়ার নাম্বারে কল দিই। আলিয়ার নাম্বারে কল দেওয়ার পরে আলিয়ার নাম্বারটা খোলা, মানে নাম্বারটা বন্ধ ছিল প্রায় 3 থেকে 4 মাসের মতো নাম্বারটা বন্ধ ছিল, নাম্বারটা আবার খোলা পাই। আর যখন কল দিই নাম্বারটাও ধরে, মানে হয় না যে বিপদে পড়লে দেখা যায় যে ভালো কাপড় চোপড় পরা কোনো মানুষ দেখলেও তার উপরে সাহস খুঁজে পাই। এরপর আমি ওকে ফোন দিলাম, ও রিসিভ
রিসিভ করার পর আমি খুবই কান্না করতেছি। আমাকে বলে কী ব্যাপার, আজকে এত বছর পরে ফোন দিয়ে কান্নাকাটি করতেছো কেন? আমি বললাম যে আলেয়া একটা বিপদে পড়ছে, আমাকে একটু হেল্প করবা। ও আমাকে বলে কিসের বিপদ, কী হয়েছে? আমি তখন তারে বলি যে আমি একটা মেয়েকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এখন আমি মানে কিছুই বুঝতে পারি, মেয়েটার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। ও আমাকে বলে আগে না আমাকে মনে প্রাণে ভালোবাসছিলে, এখন আরেকজনকে ভালোবাসো? আমি বললাম যে দেখো প্লিজ, এখন এত কথা বলার সময় নেই, এখন মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তারা ভালোবাসি, তুমি যেভাবে পারো তারা আমার কাছে আইনা দাও। ও আমার বলে যে আমি কেমনে আইনা দিব, আজব ব্যাপার, আমি কীভাবে আইনা দিব? আমি বলি যে মেয়েটা কিন্তু তোমাদের এলাকার। পরে বলে যে আমাদের এলাকার মানে? আমি বললাম যে তোমাদের পার্শ্ববর্তী বাড়ি লিপি। পরে বলে কি লিপি? আমি বললাম হ্যাঁ লিপি। পরে বলে তুমি লিপির সাথে প্রেম করো? লিপি তো আমার চেয়ে অনেক ছোটো, হাঁটুর বয়সী একটা মেয়ে। আমি বললাম হ্যাঁ হাঁটুর বয়সী একটা মেয়ে, তো কী হয়েছে? লিপির সাথে আমার রিলেশন আজকে অনেক মাস ধরে, প্লিজ আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। অ্যান্ড তোমাকে আমি যে ভালোবাসাটা দিয়েছিলাম, তোমার সমস্ত ভালোবাসা আমি লিপিকে উজাড় করে দিয়েছি, প্লিজ যে কোনো কিছুর বিনিময়ে আমি লিপিকে চাই, তুমি আমাকে লিপিকে আইনা দাও। আমাকে বলতেছে আমি কেমনে আইনা দিব? আমি তখন তারে বলি যে তুমি আমার যতই কষ্ট দিছো আমি তোমার সব কষ্ট ভুলে গেছি, আমি তোমার সমস্ত কষ্ট ভুলে গেছি, প্লিজ তুমি আমাকে আর কোনো কষ্ট দিও না, তুমি যেভাবে পারো লিপিকে আমার কাছে আইনা দাও। আমাকে বলো আচ্ছা আমি এখন কী করতে পারি আমাকে বলো। আমি বললাম তুমি যাও, তুমি গিয়ে লিপি ঘর থেকে বের হইতে পারতেছে না, মাত্র 2 দিন সময় আছে, 2 দিনের মাঝে তুমি কোনো মতে লিপিকে বের করে, তোমার ঘর থেকে বের করে লিপিকে তুমি মানে বাড়ি থেকে বের করে আমার কাছে আইনা দাও। তখন আমাকে বলতেছে যে না, বাড়ি থেকে বের করে তোমার কাছে আইনে দিব না, আমি একটা কাজ করি, আমি লিপিকে মানে কৌশলে হচ্ছে মানে আমি যাই, আমি ওইখানে গিয়ে লিপিকে বের করে কৌশলে আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসি, আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসি, অ্যান্ড ওইখান থেকে তুমি তখন লিপিকে নিয়ে যাওয়া। আমি তখন প্রচুর পরিমাণ খুশি, আমি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ওয়ে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ঢাকা থেকে আসবো, তুমি একটা কাজ করো, তুমি ওইখান থেকে তারা হচ্ছে তোমাদের বাড়িতে নিয়ে আসো। তোমাদের বাড়িতে নিয়ে আসার পর তখন আমি তোমাদের বাড়ি থেকে মানে ওইখান থেকে তুমি তোমার শ্বশুরবাড়িতে নিয়ে আসো, শ্বশুরবাড়ি থেকে আমি তোমার লিপিকে নিয়ে আসবো। যখন যেমন কথা তেমন কাজ, ওই দিনে ওকে করে রেডি হয়ে ওদের বাড়িতে আসে। ওদের বাড়িতে আসার পরে খুব কৌশলে মানে খুবই কৌশলে আসার সময় আরেকটা মেয়ে নিয়ে আসে, তখন ও ওদের বাড়িতে থাকে, ওই মেয়েটার সাথে লিপিকে ও শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, মানে হচ্ছে আলেয়া শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। তখন ও লিপি কিন্তু চলে যায়, আমার সাথে কিন্তু লিপির কোনো কথা হয় না, লিপির মোবাইল ওর পরিবার সিজ করে নিয়ে ওর মোবাইল নিয়ে যায়। কিন্তু আমার আলেয়ার সাথে কথা, আলেয়া বলে যে টেনশনের কোনো কারণ নেই, আমি লিপির অলরেডি পাঠিয়ে দিছি। তখন আলেয়া সহ লিপিকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, মানে অনেক জায়গায় আলেয়া সহ খোঁজে, মানে ওদের গ্রামের সব মানুষ খোঁজে, ওরা আর পায় না, ওরা তো রাতের মধ্যে পার করে দিছে অলরেডি। কিন্তু আমি শুধুমাত্র জানি যে লিপি কোথায় আছে। এরপর আমি আলেয়াকে বলি যে আলেয়া আমি কি তোমাদের শ্বশুরবাড়িতে যাবো? আমারে বলে না, আমি আমার শ্বশুরবাড়িতে ওকে সেভ করে রাখছি, তোমার এখন যাওয়ার দরকার নেই, আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, তারপর আমি ব্যবস্থা করব। ওর শ্বশুর শাশুড়িকে কীভাবে ম্যানেজ করে এটা আমি জানি না। এরপরে আমি ওই মানে আমি ইয়েতে যাই, হচ্ছে ও কী করে, আলেয়া কী করে ওর শ্বশুরবাড়িতে যায়। ওর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তখন ও মানে লিপিকে পায়, লিপিকে পাওয়ার পরে তখন আমি বলি আমি কি আসবো? আমাকে বলে যে 2-3টা দিন অপেক্ষা করো, কারণ হচ্ছে এখন পুরো এলাকা অনেক গরম হয়ে আছে, আমি ওর ঘর থেকে বের করবো না, আমি ওর ঘরের ভিতরে লুকিয়ে রাখতেছি, 3-4 দিন যাক, একটু ঠান্ডা হোক পরিবেশ, এরপর আমি একটা সময় সুযোগ বুঝি তোমাকে বলবো, তখন তুমি আইসো। অ্যান্ড এরই মাঝে ওর মানে কীভাবে জানি আমি তখন কীভাবে জানি ও যে আমার সাথে রিলেশন আছে এই ব্যাপারগুলো ওর মামারা জেনে যায়, মানে ওই যে মুন্নার কাছ থেকে না জানি কীভাবে জানি ওর মামারা ব্যাপারগুলো জানার পর ওর মামারা কিন্তু আমাদের বাড়িতে আসে, এসে কিন্তু আমার আব্বা আম্মাকে বলে যে আপনার ছেলের সাথে আমার ভাগ্নি লিপির সম্পর্ক ছিল, এখন আমার ভাগ্নি লিপিকে পাওয়া যাচ্ছে না, ও কোথায় গেছে? আমার আব্বা তখন বলতেছে যে আমার ছেলে তো ঢাকাতে থাকে, আমার ছেলে তো এরকম কিছু করে নাই। আমার আব্বা তখন আমাকে ফোন দিয়ে বলে যে কিরে তুই কি এরকম কিছু করছিলি? আমি বললাম না আব্বা, আমি তো এরকম কিছু করি নাই। আমার আব্বাকে আমি কিছুই বলি না। এভাবে প্রায় আরও 1 সপ্তাহ মতো কেটে যায়। তখন 1 সপ্তাহ পরে আমি কিন্তু আবারও লিপির সাথে কথা বলি, মানে আলেয়ার নাম্বারে কল দিলে আলেয়া তখন লিপির সাথে কথা বলাই দেয়। লিপির সাথে কথা বলার সময় আমি দেখি যে লিপি জানি কেমন একটু চেঞ্জ হয়ে গেছে, মানে খুবই কান্নাকাটি করে। আমি প্রথমত চিন্তা করি যে ও সম্ভবত কান্নাকাটি করে ওর বাবা মায়ের জন্য, কিন্তু তখন মাঝে মাঝে বুঝি যে ওর বাবা মায়ের জন্য না, অন্য কোনো কারণে ও কান্নাকাটি করে, মানে অন্য কোনো কারণ আমি ঠিক বুঝতে পারিনি যে কান্নাকাটি মানে এত কান্নাকাটি করার কারণ কি, মানে প্রচুর কান্নাকাটি করে, মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করতে থাকে। অ্যান্ড তখন আচ্ছা আমি কিন্তু এখানে একটা ব্যাপার ইন্ট্রোভ করে গেছিলাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমার কিন্তু বেশ কয়েকবার ইয়ের সাথে মানে আলেয়ার সাথে কিন্তু আমার শারীরিক সম্পর্ক হয়েছিল, এটা কিন্তু আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম যে আলেয়ার সাথে আমার বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তো এখন আমি মানে একটু টেনশনে পড়ে যাই নাকি আলেয়া আবার লিপিকে কিছু বলে দিল। আমি কিন্তু আলেয়াকে বারবার বলছিলাম যে তুমি কিন্তু কোনোভাবেই লিপির কাছে বলবা না যে লিপি মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু বলবা না। তো এখন আমি লিপি যখন একটু মানে চেঞ্জ হয়ে যায় তখন আমি চিন্তা করি নাকি আলেয়া ওকে বলে দিল। আমি তখন আলেয়াকে বলছি আলেয়া তুমি কি লিপিকে কিছু বলছো? আমাকে বলে আরে না পাগল নাকি, আমি কি বলবো? আমি বললাম না তুমি বলে দিচ্ছ না, তো এরকম কেন করতেছে? ও বলে মেয়েটা পাগল, এটা এরকমই করবে, মানে খুবই কান্নাকাটি করে। আমি তখন কিছুই বুঝতে পারছি এটা কান্নাকাটি কেন করে, এই কারণগুলো আমি কিছুই বুঝতেছি না। তো পরে আমি ওর সাথে কথা বলি, আমি তখন বলি যে ঠিক আছে ওর তুমি পাঠিয়ে দাও, যে কান্নাকাটি করতেছে ওর তুমি পাঠিয়ে দাও। এখন লিপি আমাকে বলতেছে ওনাকে আসবে না।
লিপি আমাকে বলতেছে আমি আসবো না, আমি আসবো না। আমি বলি কেন আসবা না? ও আমাকে বলে যে না আমি যাবো না তোমার কাছে। আমি বলি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার কাছে যাইবা না তো তুমি কার কাছে যাইবা? ও আমাকে বলে যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো, তুমি আমার জীবনটাকে ছাড়খাড় করে দিছো, আমি তোমার মতো একটা লোফারের কাছে যাবো না, এরকম করে। আমি বলি যে আমি লোফার মানে? আমি তখন মানে 100% কনফার্ম হয়ে যাই যে আমার যে আলিয়ার সাথে সম্পর্ক ছিল, আলিয়ার সবগুলো কথা লিপির কাছে বলে দিয়েছে। আমি 100% কনফার্ম হয়ে যায়। তখন আমি আলিয়াকে খুবই গালাগালি করি যে তুই এটা কী করলি, তুমি এটাকে ঘর থেকে বের করে আনলি, এখন তুই তার কাছে হচ্ছে সব কথা বলে দিছিস। তখন আমাকে বলে যে আমি তার কাছে কোনো কথাই বলি নাই, প্লিজ আমি কোনো কথাই তার কাছে বলি না, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো না। তো তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে ওই দিন কাটে। অ্যান্ড এর পরের দিন আমি বলি যে তুমি জোর করে হলেও তাকে আমার মানে বাড়ি থেকে বের করে দাও, আমি তাকে নিয়ে যাবো। অ্যান্ড আমি তখন ওইখানে তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি, মানে আলিয়াদের শ্বশুর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি। তো মানে অনেক সময় কেটে যায় কিন্তু আলিয়া লিপিকে নিয়ে বের হয় না। তো আমি বলি যে কী ব্যাপার, তুমি লিপিকে নিয়ে আসতেছো কেন? ও বলে লিপি তো তোমার সাথে যাইতে রাজি হয় না। আমি বলি লিপি কী বলে? লিপি বলে সে তার বাবা মায়ের কাছে চলে যাবে। আমি বলি আরে কী বলো, ও তার বাবা মায়ের কাছে কেন চলে যাবে? ওর তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে এখন ওর বাবা মা তো খুব টেনশনে আছে, এটা তুমি কেমন কথা বলতেছো? তখন আমি বলি যে তুমি ওকে তো আমি একটু ওর সাথে কথা বলি। তো বলো তোমার সাথে রাতে কথা বলবে, এখন তুমি রাখো। এরপরে রাতে আমি আবারও কল দিলে ও তখন কলটা রিসিভ করে ও সেদিন প্রচণ্ড রকম কান্নাকাটি করে আমাকে বলে যে আমি যদি কখনো মরেও যাই তবে আমার মৃত্যুর জন্য শুধুমাত্র তুমি যাই, তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিছো, আমার জীবনটাকে শেষ করে ফেলছো, আমি কোনোদিন তোমাকে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। আমি বলি যে কেন, আমি কি করছো? বলে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে তার পেটে বাচ্চা পর্যন্ত দিছো। আমি বলি বাচ্চা? বলে হ্যাঁ, তুমি আলিয়ার পেটে বাচ্চা দাও নাই। আমি বললাম যে এটা তুমি কী কথা বলতেছো? আমাকে বলে হ্যাঁ, আলিয়া আমাকে সব কিছু বলছে, আলিয়ার সাথে তুমি প্রেম করছো, তোমাদের ফোনে SMS-এ কী কথা হয়েছে আমাকে সব কিছু দেখাইছে। আমি তখন বলতেছি যে তোমার দুইটা পায়ে ধরে তুমি ওর কথা বিশ্বাস করো। আমাকে বলে যে বিশ্বাস করবো না মানে কি বিশ্বাস করবো না? তুমি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করলা, এখন তুমি আমাকে বলতেছো যে আমি বিশ্বাস করবো না, তুমি আমাকে ঠকাইছো। আমি বলি যে প্লিজ পাগলামি করো না, তুমি কালকের মধ্যে তুমি প্লিজ চলে আসো। তখনও কী করে মোবাইলটা মানে আলিয়ার কাছে দেয়। আমি যখন আলিয়ার সাথে আর খারাপ ব্যবহার করি না, আমি জানি আলিয়ার সাথে খারাপ ব্যবহার করলে দেখা যায় আলিয়া তাকে সকালবেলা আমার কাছে দিবে না। আমার টার্গেট হচ্ছে কোনোভাবে আমি লিপিকে আগে আলিয়ার কাছ থেকে নিয়ে আসি, এরপর আমি আলিয়াকে ইচ্ছা মতো বাঁশ দিব। আমি আলিয়ার জামাইয়ের কাছে বলে দিব যে আলিয়া আমার সাথে আগে এগুলো করছিল, আমি বলে দিব এরকম টার্গেটে। আমি তখন বলি যে ও বলে আচ্ছা ঠিক আছে, সকাল হইলে তুমি আমার ঘরের পিছনে আইসো, আমি ওরা জোর করে হইলেও তোমার হাতে তুলে দিবে, এবার তুমি নিয়ে মাইরা ফেলো, তোমার যা কিছু তুমি তাই করো। এটা আর এদিক দিয়ে কিন্তু ওর মামা মামি তারপর ওর বাবা মা সবাই কিন্তু পাগলের মতো ওরা খুঁজতেছে। আমার টার্গেট হচ্ছে আমি ওরা একবার যদি পাই তাহলে আমি তারা নিয়ে ঢাকাতে চলে আসবো, ঢাকাতে এসে থাকবো। অ্যান্ড যখন আমি সকালবেলা যখন আমি মানে আমি কিন্তু আর ঘুমাই নাই, মানে ফজরের পরপর আমি যখন উইঠা ওদের বাড়ির দিকে যাই, আমি তখন লিপি মানে ইয়েকে কল দিই, হচ্ছে আলিয়াকে কল দিই। ও কল রিসিভ করে একদম সকালবেলা, অনেকক্ষণ পরে কল রিসিভ করার পরে আমাকে বলতেছে, আমি বললাম যে কই লিপি কই? আলিয়াকে বলতেছে যে লিপি কই? আলিয়া তখন বলতেছে যে লিপি তো কই, লিপি তো আমার সাথে ছিল, এখন তো নাই। আমি বলতেছি তোমার সাথে ছিল, এখন নাই মানে? পরে বলতেছে যে ছিল তো আমার সাথে, উইঠা কই গেল? মনে হয় বাথরুমে গেছে, বাইরে ফ্রেশ হইতে গেছে। ঠিক আছে, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। আমি কিন্তু তখন তাদের বাড়ির পিছনে থাকি, দূরে কিন্তু থাকি না, তাদের আর পিছনে থাকি। অ্যান্ড মানে আলিয়া লাইনটা কাটার ঠিক 10 থেকে 15 মিনিট পর আমি ওই বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পাই, মানে চিৎকারের শব্দ শুনতে চাই, প্রচুর চিৎকারের শব্দ শুনতে পাই। চিৎকারের শব্দ শোনার পর আমি তখন মানে আমি নিজে তখন দৌড়িয়া বাড়ির ভিতরে ঢুকে যাই। অ্যান্ড ঢুকার পর আমি দেখি আলিয়াদের বান্দুয়ার মানে হচ্ছে যেখানে রসাই ঘর পাকঘর আছে, ওই পাকঘরের ওইখান থেকে মানে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে। আমি তখন দৌড়ি দিয়ে আরও কিছু মানুষের সাথে ওই পাকঘরের ওইদিকে ঢুকার পর আমি দেখতে চাই যে পাকঘরে একটা মানে পাকঘরের পাশে মানে ওইখানে একটা কাঁঠাল গাছ আছে, একটা মানে হেলে পড়া কাঁঠাল গাছ। ওই কাঁঠাল গাছের সাথে ফাঁসি দিয়ে লিপি ঝুলে আছে। আমি যখন দৌড়িয়ে গিয়ে লিপির পা চাইবা ধইরা লিপির ওইখান থেকে নামানোর পর ওরা আমি চড়াই ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। দেখতে দেখতে খবরগুলা লিপির বাবা মা, তারপরে লিপির হচ্ছে শ্বশুর শাশুড়ি, লিপির মানে লিপির বাবা মা, তারপরে লিপির মামা মামি সবার খানে চলে যায়। অ্যান্ড প্রায় ঘন্টাখানিকের ভিতরে সবাই চলে আসে। আমি তখন ওইখানে বসে খুবই কান্নাকাটি করতেছি। তখন লিপির মামা কীভাবে জানি আলিয়াকে ডাইকে নিয়ে আলিয়ার সাথে কথা বলে, কী কথা বলে আমি জানি না। অ্যান্ড কথা বলতেছে, তখন কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। আমি
ভাবছিলাম যে পুলিশ আনবে লাশ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ লাশের কাছে না গিয়ে পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরায় ফেলে, আমাকে হ্যান্ডকাপ পরায় এবং সাথে সাথে আলেয়াকেও হ্যান্ডকাপ পরায় ফেলে। আলেয়াকে হ্যান্ডকাপ পরায়, আমাকেও হ্যান্ডকাপ পরায়। অ্যান্ড তখন তারা কী করে, লিপির লাশটা কিন্তু তখন তারা নেয় না। লিপির লাশটা না নিয়ে বলতেছে আপনারা লাশ দাফন কাফনের ব্যবস্থা করেন, আমরা কোনো সমস্যা নেই, অ্যান্ড আমরা মূল আসামিদেরকে নিয়ে যাচ্ছি। তখন আমাকে মানে ইয়েতে নিয়ে যায়, ধরে হচ্ছে থানাতে নিয়ে যায়। অ্যান্ড থানাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন ওইখানে থানাতেই থাকি, সে আলেয়াও থানাতে থাকে, আমিও থানাতে থাকি। অ্যান্ড তখন আমাদের মানে আমরা ওকে ঘর থেকে প্রলোভন দিয়ে বের করে আনছি, মানে তখন আমার হচ্ছে 6 মাসের জেল হয় এবং ইয়ের হচ্ছে আলেয়ারও হচ্ছে 6 মাসের জেল হয়, দুজনের 6 মাসের জেল হয়। 6 মাস জেল খাটার পরে আমি তখন ওইখান থেকে বের হই, আমিও বের হই, তখন আলেয়াও বের হয়। অ্যান্ড বের হওয়ার পরে আমি তখন আলেয়াকে জিজ্ঞেস করি, মানে আলেয়ার সাথে বের হওয়ার পরে আমি তখন একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যাই। অনেক দিন ধরে আমি কারোর সাথে কথা বলি না। কিছুদিন পরে আমি আলেয়াকে একদিন মানে আমার সাথে যখন ফোনে কথা হয়, আমি ফোনে কথা বলি, আলেয়া তখন আমাকে বলে যে তুমি আমাকে আর কখনো কল দেন। এর মাঝে কিন্তু আলেয়ার সংসারটা ভেঙে যায়, মানে আলেয়ার যে সংসারটা ছিল ওই সংসারটা ভেঙে যায়। ওকে কিন্তু মানে শ্বশুরবাড়ি থেকে ওকে ওর স্বামীকে ডিভোর্স করে দেয়। তখন ও কিন্তু ওর বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে। তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমাদের জীবনটা এমন কেন হলো। আমাকে বলে যে যে যাকে ঠকায় সে তার কাছে এমনটাই পায়। আমি তাকে বলি যে যাকে ঠকায় আমি, আমাকে বলে যে আমি তোমাকে ঠকিয়েছিলাম অ্যান্ড এটার শাস্তি আমি পেয়ে গেছি। আমি বললাম যে তুমি আমাকে ঠকাইছো তো ঠিক আছে, তুমি যদি লিপির কাছে মানে যদি সবগুলো সত্য কথা বলে না দিতা তাহলে কিন্তু আমি আমাদের জীবনে কিন্তু এই দিনটা দেখতে হতো না। ও আমাকে বলে যে না, এটা তো আমি পরে ঠকিয়েছি, কিন্তু এর আগেও আমি তোমাকে ঠকিয়েছি। আমি বললাম যে কীভাবে তুমি আমাকে ঠকাইছো। আমাকে বলে যে এর আগেও আমি যে ছেলেটাকে বিয়ে করছি এই ছেলের সাথে কিন্তু আমার রিলেশন ছিল, তোমার সাথে রিলেশন হওয়ার আগে আমি ওই ছেলের সাথে রিলেশন করেছি। আমি বলি সত্যি? ও বলে হ্যাঁ সত্যি। আমি বলি তখনও বলতেছে যে আমি ওই ছেলের সাথে রিলেশন করছি, তোমার সাথে রিলেশন করেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করা। তোমার পরিবার যেহেতু রাজি হচ্ছে না, সবশেষে আমি ওই ছেলেটাকে বিয়ে করি, কিন্তু আমি 2টা রিলেশন কন্টিনিউ করেছি। আমি তখন তাকে বলি হাই রে মানুষ, তুমি এটা কীভাবে করলা। তো যাই হোক, এরপরে যেটা হওয়ার তা তো হয়ে গেছে। এভাবে প্রায় আরও বছর 1.5 মতো কেটে যায়। অ্যান্ড 1 থেকে 1.5 বছর পরে যেটা হয় আপন ভাই, 1 থেকে 1.5 বছর পরে এখন কন্টিনিউ মানে 1 থেকে 1.5 বছর পরে আমাকে বারবার হচ্ছে আলেয়া আমাকে প্রস্তাব দিয়ে যাচ্ছিলো যে আলেয়া আমার কাছে বিয়ে বসবে। আমাকে বলে যে তুমি যদি আমাকে বলো যে আমি তোমাকে বিয়ে করবো অ্যান্ড যত যাই হয়েছে সব কিছু ভুলে যাবো, আমাকে মানে বিয়ের জন্য প্রপোজ দেয়। অ্যান্ড প্রপোজ দেওয়ার পরে আমি তখন কী করি, আমার জীবনে তো এইগুলো গেল ওইগুলো গেল, অ্যান্ড ও যাই করুক ও তো আমার প্রথম ভালোবাসা ছিল। অ্যান্ড সবশেষ আমি নিরুপায় আমি জানি না এটা আমি কীভাবে করলাম। আমি তখন আলেয়াকে বিয়ে করি। আলেয়াকে বিয়ে করার পরে তখন আমার বাবা মা তখন আর কোনো কিছু বলে না, তখন বাবা মা একরকম সব কিছু মেনে নেয়। মেনে নেওয়ার পরে আমি এখন আলেয়ার সাথে আমার সংসার জীবনে ভালো আছি। অ্যান্ড ভালো আছি খারাপ আছি এটা আমি বলবো না, আমি কেমন আছি এটা আমি একমাত্র আমিই জানি। অ্যান্ড আমার ঘরে হচ্ছে আলেয়া আগে যে সংসার ছিল ওই সংসার ওর কোনো ছেলে সন্তান ছিল না। আমি বিয়ে করার পরে আলেয়ার ঘরে 2টা ছেলে আর একটা মেয়ে সন্তান হয়েছে। 2টা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। সাংসারিক জীবনে কেমন আছি আপন ভাই এটা বলতে চাই না, সাংসারিক জীবনে আছি কোনো রকম ভালো মন্দের মাঝে আছি। অ্যান্ড জীবনের গল্পটা আপনাকে বললাম, মানে আপনি তো অনেক মানুষের গল্প বলেন, আমার জীবনের গল্পটা বললাম। আমি লিপিকে এখনও মন থেকে ভালোবাসি, মাঝে মাঝে লিপির কবরের কাছে যাই, লিপির কথা খুব মনে পড়ে। আমার ভাই জীবনের গল্পটা বললাম, জানি না সাজিয়ে বলতে পারছি কিনা। যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন, প্রচার করলে হয়তো এই উপকারটা হবে, কোনো ছেলে কোনো মেয়েকে ঘর থেকে বের করে আনার আগে আমার জীবনের গল্পটা একটাবার হলেও চিন্তা করবে। আপন ভাই পালিয়ে যাওয়া মানুষগুলোর পরিণতি কতটা ভয়ঙ্কর হয় আমার জীবনের গল্পটা শুনলে মানুষ বুঝতে পারবে। যদি সম্ভব হয় আমার গল্পটা প্রচার করবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটি স্টোরি আপনি আমার সাথে কন্টিনিউ করেছেন, এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি গল্পটার প্রসঙ্গে বলেছিলাম যে মানুষ যখন বিপদে পড়ে তখন ভালো কাপড় চোপড় পরা কাউকে দেখলেও তার উপর কিন্তু আস্থা খুঁজে পায়। যেমনটা হচ্ছে জসিম ভাই যখন মহাবিপদে পড়ে গেছিলো তখন আলেয়াকেও সে বিশ্বাস করে ফেলছে, মানে আলেয়াকে বিশ্বাস করে সে আলেয়ার কাছে লিপিকে তুলে দিয়েছে, বা লিপিকে ঘর থেকে আলেয়াকে দিয়ে তুলে আনছে, বা যেভাবে করছে। তো আমি এটাই বলি মানুষ এবং শেষে আবার বলেছিলাম যে বিশ্বাসের ব্যবসা চলে, এবং আলেয়াকে বিশ্বাস করার পরে আলেয়া বিশ্বাসের প্রতিদানটা কীভাবে দিল। কিন্তু খুবই তাজ্জব হয়ে গেলাম সবশেষ এটা শুনে যে জসিম ভাই আবার আলেয়াকে বিয়ে করেছে সবশেষ। এটা আমার কাছে ব্যাপারটা একটু কেমন জানি মনে হচ্ছে, আই ডোন্ট নো, একটু অন্যরকম মনে হচ্ছে যে সবশেষ আলেয়াকে বিয়ে করেছে। এবং আমি যখন গল্পটা পড়তেছিলাম শুরু থেকে আমি ভাবতেছিলাম যে হয়তো লিপি মারা যাবে, লিপি যখন মারা গেছে এটাই হয়তো এখানেই শেষ। কিন্তু পরে দেখতেছি কি আরও নিচে অনেক লেখা, এত লেখা কিসের। যখন নিচের দিকে আরও পড়তেছিলাম তখন দেখলাম যে
যে হায় রে বাবা, সে আলেয়াকে আবারও বিয়ে করছে এবং তার সংসার জীবনে এখন সে ভালো নয়, আমি জানি ভালো থাকতে পারে না, কারণ আলেয়ার মতো মেয়েরা ভালো রাখে না, ওরা ভালো রাখে না। সে যাই বলুক সে ভালো আছে, হোয়াট এভার, সন্তান হতে পারে, কিন্তু সংসারিক জীবন অনেক বেশি সুখে আছে আমি জানি না, কারণ কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। ওরা কিন্তু দুজনেই টেকনিক্যালি লিপির জীবনটাকে নষ্ট করে দিল, কিংবা লিপিকে খুন করল আমি মনে করি। এবং আরেকটা ব্যাপার খুব তাজ্জব হয়েছে, আমি জানি না যে ওরা কিন্তু জসিম এবং আলেয়া কিন্তু একদম মার্ডারের আসামি, আমি মনে করি যে মার্ডার হয়েছে। তো এরপরেও কেন থানাতে মাত্র ওদেরকে 6 মাস রাখা হলো? 6 মাস কেন রাখা হলো আমি তো বুঝি না, আরও বেশি সময় রাখা দরকার ছিল আমার কাছে মনে হয় জসিম এবং আলেয়াকে। যাই হোক, ওরা বিয়ে করেছে, ওদের সংসারিক জীবন ভালো আছে। মানুষ অন্যায় করতেই পারে, অন্যায় করার পর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো তাকে মাফ করেও দিতে পারে। তো আমি চাই আল্লাহ যাতে জসিম আর আলেয়াকে মাফ করে দেয়। যদিও লিপি আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু মেয়েটা আত্মহত্যা করাটা ঠিক করে নাই, সে কিন্তু বলেছিল যে তার বাবা মায়ের কাছে চলে যাবে, এরপরে কেন হঠাৎ করে আত্মহত্যা করে ফেললাম আমি জানি না। যাই হোক, ও তো আত্মহত্যা করে মারা গেছে, তারপরেও বলি আল্লাহর পক্ষে অনেক কিছুই সম্ভব, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে, আল্লাহর পক্ষে অনেকই সম্ভব। আল্লাহ চাইলে হয়তো আত্মহত্যা করা মেয়েটাকেও হয়তো আল্লাহ বেহেশতে নিতে পারে, আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ তাকে মাফ করে দেখ, তাকে জান্নাতবাসী করে দেখ, আমি দোয়া করি। বন্ধুরা, যারা জীবনে গল্পটা শুনেছেন তারা অন্তত এটা মনে রাখবেন, যেটা আমাকে জসিম ভাই লাস্টে বলেছিল, যে কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে আমার কথা মনে রাখবে 100%। আজকে থেকে কোনো মেয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার আগে অন্তত জসিম ভাইয়ের জীবনের গল্পটা একটা বারের জন্য হলেও চিন্তা করবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত লম্বা একটি স্টোরি আমার সাথে কন্টিনিউ করার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমি আপন এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।